শব্দ বা সাউন্ড চ্যাপ্টারটা একটা ক্লাসে যদি তুমি কমপ্লিট করতে চাও তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমার জন্য। কারণ আজকের ক্লাসে শব্দ থেকে টপ 100 কোশ্চেন তোমাদের জন্য নিয়েছি, যেগুলো প্রত্যেকটা কিন্তু বিগত বছরের কোনো না কোনো পরীক্ষা আসা প্রশ্ন। আর শুধু প্রশ্ন আমি সলভ করাবো না, প্রশ্নের পিছনে থাকা কিন্তু কনসেপ্টও তোমাদের জানাবো। তো চলো শুরু করা যাক শব্দ বা সাউন্ড। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, আরআরবি এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন। বলেছে কঠিন মাধ্যম থেকে গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় শব্দের গতিবেগের কি হয়। বলেছে কোনো পরিবর্তন হয় না, বৃদ্ধি পায়, ওঠানামা করে, হ্রাস পায়। কোশ্চেন ভালো করে পড়তে হবে। দেখো কঠিন মাধ্যম থেকে শব্দ গ্যাসীয় মাধ্যমে যাচ্ছে। আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া কিন্তু যেতে পারে না। তাহলে শব্দ যখন মাধ্যম ছাড়া যেতে পারে না, মাধ্যমের মধ্যে দিয়েই যায়, তাহলে শব্দ কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও যাবে, তরলের মধ্যে দিয়েও যাবে এবং গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়েও কিন্তু যাবে। স্যার কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে কি একই গতিবেগে যাবে? না, একই গতিবেগে যাবে না। মনে রাখবে কঠিনের মধ্যে দিয়ে শব্দের বেগ তরলের থেকে বেশি হয়। কঠিনের মধ্যে দিয়ে শব্দের বেগ তরলের থেকে বেশি হয়, আবার তরলের মধ্যে দিয়ে শব্দের বেগ গ্যাসের থেকে বেশি হয়। তাহলে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ তাহলে সবচেয়ে কম, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কম, তারপরে তরল মাধ্যম, তারপরে কঠিন মাধ্যম। তার মানে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। এবারে যদি কঠিন থেকে গ্যাসের মধ্যে যায় তাহলে তো বেগ কমে যাবে, কারণ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি বেগে যাচ্ছিল, সেখান থেকে গ্যাসে চলে এলো, তাহলে বেগ কমে যাবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে বেগ হ্রাস পাবে, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে, চাঁদে শব্দ স্যার শোনা যায় না কেন? চাঁদের ভেতর শব্দ শোনা যাবে না কেন? কারণ চাঁদে কোনো মাধ্যম নেই, বায়ুমণ্ডল নেই। স্যার চাঁদে তো বায়ুমণ্ডল নেই, ঠিক আছে বুঝলাম, কিন্তু চাঁদে তো কঠিন মাধ্যম আছে। আপনি তো একটু আগেই বললেন যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে বেশি বেগে যায়, তাহলে ওখানে তো কঠিন মাধ্যম তো রয়েছে। হ্যাঁ, চাঁদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেখানে কঠিন মাধ্যম আছে, তাহলে চাঁদের সেই ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে শব্দ শোনা যাচ্ছে না কেন? তার কারণ আমরা যে শব্দ শুনি আমরা বায়ু মাধ্যমের মধ্যে রয়েছি, এই বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ আমাদের কানের মধ্যে আসে, সেই জন্য আমরা সেই শব্দ শুনতে পাই। আমরা তো কঠিন মাধ্যমের মধ্যে যাই না, কঠিন মাধ্যমের মধ্যে দেওয়ালের মধ্যে আমরা ঢুকে যেতে পারবো না। আমরা যদি কঠিন মাধ্যমে ঢুকে যেতে পারতাম তাহলে পরে আমরা কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যে শব্দ যাচ্ছে সেটা শুনতে পেতাম, কিন্তু আমরা কঠিন মাধ্যমের ভেতর ঢুকে যেতে পারি না, আমরা তরল মাধ্যমের ভেতর ঢুকে সবসময় থাকতে পারি না, সেই জন্য সেই সব মাধ্যমের মধ্যে দিয়ে আমরা শব্দ শুনতে পাই না। তাই চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকার জন্য ওখানে যে সমস্ত প্রাণী যদি আমরা কখনো যাই তাহলে পরে সেই শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। বা চাঁদের মধ্যে কোনো শব্দ হলো চাঁদ এবং পৃথিবীর মাঝখানে বায়ুমণ্ডল নেই বলে সেই শব্দ কিন্তু পৃথিবীতে ট্রাভেল করে আসে না, কারণ মাঝখানে শূন্যস্থান। তো সেই কারণের জন্য চাঁদে যে শব্দ হবে সেটা চাঁদের পৃষ্ঠেও আমরা শুনতে পাবো না, প্লাস চাঁদ থেকে পৃথিবীতেও কিন্তু আসবে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই চাঁদে কোনো শব্দ আমরা শুনতে পাবো না, আর মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না, তাই চাঁদের কোনো শব্দ যদি হয় সেটা পৃথিবীতেও কিন্তু আসতে পারবে না। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে, দেখো এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন, আল্ট্রাসাউন্ড তরঙ্গের ক্ষেত্রে কোন উক্তিটি ভুল? আল্ট্রাসাউন্ড শব্দের ক্ষেত্রে কোনটা ভুল? আল্ট্রাসাউন্ডকে বাংলায় আমরা কি বলি বাবা? আল্ট্রাসাউন্ডকে বলি আমরা শব্দোত্তর শব্দ, তয় তয় র। স্যার শব্দোত্তর শব্দ কি? শব্দোত্তর শব্দ হচ্ছে যার কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, যার কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাকে আমরা বলি শব্দোত্তর শব্দ। 20,000 হার্জ বা 20 কিলো হার্জের বেশি। স্যার এটার মানে কি? এটার মানে হচ্ছে শব্দ, মনে রাখবে, কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়। ঠিক আছে স্যার, কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়, তাহলে বস্তু কম্পিত হলে তবেই শব্দ উৎপন্ন হবে। যেমন আমি শব্দ করছি, আমার শব্দ উৎপন্ন হচ্ছে কেন? আমার এই যে গলায় ঘন্টা আছে, ঠিক আছে, অ্যাডামসের অ্যাপেল রয়েছে, এটা কম্পিত হচ্ছে, সেই জন্য শব্দ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে শব্দ যখন পার সেকেন্ডে, 1 সেকেন্ডে 20,000 বারের বেশিবার কম্পিত হবে, 1 সেকেন্ডে 20,000 বারের বেশিবার কম্পিত হবে, সেই শব্দ হচ্ছে শব্দোত্তর শব্দ, যার কম্পাঙ্ক এত বেশি, 20,000 হার্জ। এই জন্য বলেছে এগুলো উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ হয়, একদম ঠিক বলেছে। পরেরটা বলেছে এগুলো শিল্পক্ষেত্রে এবং চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করা হয়, একদম ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন রকম শিল্পক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এগুলো বিভিন্ন রকম চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তোমরা দেখবে আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, সেখানে ইউজ করা হচ্ছে বিভিন্ন শিল্পের কাজে। জলের মধ্যে ইউজ করা হচ্ছে তোমার ভাইরাস ব্যাকটেরিয়াকে মারার জন্য, শিল্পের কাজে ইউজ করা হচ্ছে। তাহলে এটা ঠিক বলেছে আমার। বাধার উপস্থিতিতেও এগুলো সুনির্দিষ্ট পথে চলাচল করে। সামনে যদি তুমি কোনো বাধা দিয়ে দাও সেটাকে ভেদ করেও কিন্তু ও যেতে পারবে, সেটাকে কাটিয়েও কিন্তু যেতে পারবে, কারণ এর কম্পাঙ্ক 20,000 হার্জ, তার বেশি। ফলে
বাধার উপস্থিত এগুলো সুনির্দিষ্ট পথে যেতে পারবে। কিন্তু অপশন নাম্বার ডি, ত্রুটিপূর্ণ স্থান থেকে আল্ট্রাসাউন্ড প্রতিফলিত হয়ে ফিরে আসতে পারে না, এটা আমার ভুল বলেছে। ত্রুটিপূর্ণ স্থান থেকে এ প্রতিফলিত হয়ে বলেছে ফিরে আসতে পারে না, কিন্তু ফিরে আসতে পারে। কোনো ত্রুটিপূর্ণ স্থান থেকে যখন আল্ট্রাসাউন্ড আমরা ছাড়বো সে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। সেই ধর্মের উপর ভিত্তি করে আমরা রাডার সিস্টেম তৈরি করেছি, যেখানে অন্য দেশের বিমান, যুদ্ধ বিমান আমাদের দেশে চলে আসতে না পারে। আমরা তৈরি করেছি সোনার সিস্টেম। এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে কোশ্চেন, তখন আরো ডিটেলসে বলবো। তাহলে এটা আমার উত্তর এখানে ভুল হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে ধাতব ব্লকের ফাটল এবং ত্রুটি শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হবে? একটু আগেই বললাম যে ত্রুটিপূর্ণ স্থান থেকে আল্ট্রাসাউন্ড শব্দোত্তর শব্দ ফিরে আসতে পারে, সে তখন অন্য কার্ভ দেখাবে, মেশিনের মধ্যে দেখাবে যে ত্রুটিপূর্ণ আছে। হ্যাঁ, বা রাডার সিস্টেমের মধ্যে যখন আমরা পড়বো দেখবো যে অন্য দেশের বিমান চলে আসছে, তখন এখানে রাডার সিস্টেম লাগানো থাকলে টু 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 করে আওয়াজ হবে। তাহলে এরকমভাবে ত্রুটিপূর্ণ স্থান, ধাতব ব্লকের ফাটল, এগুলোতে আমরা ইউজ করব আল্ট্রাসাউন্ড। অপশন নাম্বার এখানে বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে না? শব্দ কার মধ্যে দিয়ে যেতে পারে না? স্যার শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। শূন্য মাধ্যম কোথায়? উত্তর আছে স্যার ভ্যাকিউম, অপশন নাম্বার বিতে রয়েছে। স্যার বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে? পারে। তরল মাধ্যম দুধ আছে, যেতে পারে। স্টিল হচ্ছে তোমার ইস্পাত, কঠিন মাধ্যম, যেতে পারবে। তাহলে এই মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারবে, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারবে না। শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে, শব্দ যেতে পারে না। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, শব্দ তরঙ্গ কিসের মধ্যে দিয়ে যেতে পারে না? সেই ঘুরিয়ে কোশ্চেন করেছে, কতগুলো পরীক্ষায় দিয়েছে দেখো। এনটিপিসি পরীক্ষায় আসা প্রশ্ন, এএলপি টেকনিশিয়ান পরীক্ষায় দিয়েছে, গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছে, সমস্ত পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছে কোন মাধ্যমে শব্দ যেতে পারে না। নেক্সট কোশ্চেন চলে এসো। তাহলে উত্তর কি হচ্ছে? শূন্যস্থান। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের কোনটি ভুল? শব্দ তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ। শব্দ তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ, কোনটা ভুল? তার মানে তিনটে ঠিক আছে, একটা ভুল আছে। স্যার কোনটা কোনটা ঠিক আছে? দেখো, এটা শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একদম ঠিক বলেছে। স্যার অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে যে মাধ্যমের মধ্যে দিয়ে যখন শব্দ যাচ্ছে, শব্দ তরঙ্গের আকারে যাচ্ছে, তখন মাধ্যমের কণাগুলো যেদিকে আছে তার সঙ্গে সমান্তরালভাবে যাচ্ছে। স্যার তার মানে কি? তার মানে তুমি একটা সিম্পল চিন্তা করো, স্প্রিংকে তুমি টেনে ছেড়ে দাও, ও দেখবে উঠছে নামছে, উঠছে নামছে, ঠিক আছে? তাহলে ও হচ্ছে কি না, ওপর নিচে করছে কিন্তু মাধ্যমের সঙ্গে সমান্তরালভাবে করছে। তাহলে এই রকমভাবে এই শব্দও তাই মাধ্যমের সঙ্গে সমান্তরালভাবে ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবনের মাধ্যমে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তাই শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, মনে রাখবে। স্যার শব্দ হচ্ছে একটা চাপ তরঙ্গ, একদম চাপ তরঙ্গ। শব্দ দেখবে বায়ুর মধ্যে দিয়ে বা অন্য কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই মিডিয়ামের চাপকে তারা ইউজ করছে। মিডিয়ামের মধ্যে দিয়ে, মাধ্যমের মধ্যে দিয়ে, মনে করো বায়ুর মধ্যে দিয়ে যাচ্ছে, তো বায়ুর চাপকে তারা ইউজ করে কি হচ্ছে, ঘনীভবন তনুভবন করতে করতে স্প্রিংয়ের মতো করে বাড়ছে কমছে, বাড়ছে কমছে করতে করতে আস্তে আস্তে ওরা সাইড দিয়ে এগিয়ে যাচ্ছে। যেরকমভাবে মেলায় হয়। স্যার মেলায় কি হয়? মেলায় চারদিকে ভিড়ভাট্টা থাকে, চাপের মধ্যে কি হয়, দাদা সাইড, দিদিভাই সাইড করতে করতে তুমি এগিয়ে যাও। মেলার লোকজন মনে করো একই জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি সাইড দিয়ে এগিয়ে যাচ্ছ। এরকমভাবে বায়ুর মধ্যে দিয়েও শব্দ এগিয়ে যাচ্ছে, এই জন্য আমরা বায়ুর চাপকেও ইউজ করতে পারবো। তো চাপ তরঙ্গ বলা হচ্ছে এটাকে। স্যার এটা রয়েছে যান্ত্রিক তরঙ্গ, একদম যান্ত্রিক তরঙ্গ। তার কারণ শব্দ যন্ত্র থেকে উৎপন্ন হয়, কম্পিত বস্তু থেকে উৎপন্ন হয়। যেমন আমাদের গলায় ঘণ্টা থেকে, এটা একটা যন্ত্র, সেখান থেকে উৎপন্ন হচ্ছে। যেমন যে কোনো যন্ত্র, হারমোনিয়াম, গিটার, যে কোনো বলো, তাহলে যে কোনো কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হবে, আর কম্পনশীল বস্তু হচ্ছে যন্ত্র হবে। তাহলে এটা আমরা যান্ত্রিক তরঙ্গ বলবো। কিন্তু শব্দ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, শব্দ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হতো তাহলে শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও যেতে পারতো। যেমন আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই আলো হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে পৃথিবীতে চলে আসতে পারে। তা শব্দ কিন্তু তড়িৎ চুম্বকীয় নয়, এটা আমার ভুল উত্তর, আর এখানেই এটা আমার ঠিক উত্তর। চলে আসবো নেক্সট কোশ্চেনে। বলেছে নিচের কোনটি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়? কোনটা শব্দ তরঙ্গের মধ্যে পড়ছে না বা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না? উত্তর রয়েছে এখানে অপশন এ তে অ্যামপ্লিচিউড বা বিস্তার পড়ছে। টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি, পর্যায়কাল কম্পাঙ্ক আছে, শব্দ তরঙ্গের পর্যায়কাল কম্পাঙ্ক আছে, বিস্তার আছে, গতিবেগ আছে, কিন্তু ঘনত্ব নেই। অপশন নাম্বার ডি। স্যার বিস্তার কি একটু বলুন? বিস্তার হচ্ছে যদি তুমি কোনো শব্দ তরঙ্গকে এরকমভাবে ডিনোট করো যে শব্দ তরঙ্গ এইভাবে যাচ্ছে, তাহলে পারে এই তরঙ্গটা এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সর্বাধিক যে উপরে উঠছে বা সর্বাধিক যে দূরত্ব নিচে নামছে, এটা হচ্ছে আমার বিস্তার। স্যার
পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ কম্পন করতে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ কম্পন, এই পূর্ণ কম্পন করতে যে সময় লাগছে, যে টাইম লাগছে, তাকে বলছি আমরা পর্যায়কাল। আর 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন হবে, যদি 50টা হয় তাহলে 50 হার্জ আমরা বলবো কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হচ্ছে সেটা তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলছি। আর গতিবেগ, গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে যতটা দূরত্ব যাচ্ছে, যতটা দূরত্ব কভার করছে সেই তরঙ্গ, তাকে বলছি আমরা তার গতিবেগ। তাহলে এগুলো আমরা একটু জানলাম, আস্তে আস্তে আমরা অঙ্কের দিকেও যাব, কি কি অঙ্ক দিয়েছে সেগুলো দেখবো। চলে আসবো পরের প্রশ্ন। দেওয়া আছে মাধ্যমের ঘনত্বের একটি পূর্ণ দোলনের জন্য একটা শব্দ তরঙ্গের যে সময় লাগছে তাকে আমরা কি বলছি। দেখো প্রথমেই বলি এই কোশ্চেনের এই ফার্স্ট পার্টটা হবে না, এটা বাদ দিয়ে বাদ বাকিটা পড়ো। একটি পূর্ণ দোলনের জন্য শব্দ তরঙ্গের যে সময় লাগে তাকে আমরা কি বলি। আমি একটু আগে বললাম একটা পূর্ণ তরঙ্গের জন্য, পূর্ণ তরঙ্গ কোনটাকে বলছি আমরা, এখান থেকে শুরু করে এই পার্টটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই পূর্ণ তরঙ্গের জন্য যে সময় লাগছে তাকে আমরা পর্যায়কাল বলছি। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। যদি বলো স্যার এর একক কি হবে, সিজিএস বলো বা এসআইতে বলো, তাহলে এর একক হচ্ছে সবসময় সেকেন্ডই হবে, কারণ যে সময় লাগছে সময়ের এককই হচ্ছে পর্যায়কালের একক, সেকেন্ড। নেক্সট কোশ্চেনে চলে আসব। পরের প্রশ্ন বলেছে শব্দ সঞ্চারিত হতে পারে ড্যাশ থেকে। শব্দ সঞ্চারিত হতে পারে শুধুমাত্র কঠিন পদার্থ থেকে না, শুধুমাত্র গ্যাসীয় থেকে তাও না, শুধুমাত্র তরল বা প্রবাহী থেকে তাও না, সবগুলোর মধ্যে দিয়ে শব্দ যেতে পারে, কঠিনের মধ্যে দিয়েও যেতে পারবে, গ্যাসের মধ্যে দিয়েও যেতে পারবে, তরলের মধ্যে দিয়েও কিন্তু বাবা যেতে পারবে। তাহলে অপশন নাম্বার ডি সবগুলো বিকল্প কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে এই কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে। এরকম প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার যদি তুমি কনসেপ্ট ওয়াইজ পড়তে চাও, এই ইও স্টাডি অ্যাপে তুমি যুক্ত হতে পারো, কারণ এখানে আমরা প্রত্যেকে জিরো লেভেল থেকে পড়াচ্ছি, একেবারে বেসিক থেকে ফাউন্ডেশন থেকে পড়াচ্ছি। তাই আমাদের কোর্সের নাম হচ্ছে 02 Pro 6.0, কারণ এর আগে কিন্তু আমরা 5টা ব্যাচ কমপ্লিট করে ফেলেছি, 6 নম্বর ব্যাচ কিন্তু আমাদের চলছে। তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের রেলের জন্য রেলওয়ে আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে 2026, এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন ব্যাচ, এরকম প্রত্যেকটা পার্টিকুলার আমাদের পরীক্ষার জন্য পার্টিকুলার ব্যাচ রয়েছে। আর যদি ভাবো স্যার আমি সাবজেক্ট ওয়াইজ পড়বো, তাহলে আমার সায়েন্স রয়েছে, স্যারের ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ব্যাচও কিন্তু তুমি পেয়ে যাবে। আর যদি ভাবো স্যার আমরা সমস্ত পরীক্ষা একসঙ্গে প্রিপারেশন করতে চাই, আমি তো রেলওয়ে পরীক্ষা দেবো, আমি এসএসসিও দেবো, আমি পুলিশও দিতে চাই বা অন্যান্য পরীক্ষাও দিতে চাই, তাহলে তোমার জন্য বেস্ট হবে কম্বো। কম্বো এখানে স্পেশাল রয়েছে 6.0, তুমি কিন্তু যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের রিসেন্টলি যে পরীক্ষার জন্য বেরিয়েছে পঞ্চায়েত ব্যাচ, এটা সবেমাত্র শুরু হয়েছে, পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসছে, তো পঞ্চায়েতের জন্য পঞ্চায়েত ব্যাচ 2026 শুরু হয়েছে, এই ব্যাচে যুক্ত হতে পারো, তুমি স্পেশাল কিছু ছাড় পেয়ে যাবে, কারণ এখন সবে শুরু হয়েছে, এখানে তুমি প্রথম দিকে ভর্তি হলে ছাড় পাবে। এছাড়াও দেখো আমাদের রয়েছে এখানে পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, তো পিএসসি মিসলেনিয়াস ব্যাচে তুমি যুক্ত হতে পারো, তার জন্য তুমি স্পেশাল ছাড় পাবে। আর যারা এসএসসি জিডির প্রিপারেশন করবে, তারা এসএসসি জিডি 2027 এই ব্যাচটা জয়েন করবে, কারণ এখান থেকে এই ব্যাচ থেকে আমাদের প্রচুর ছেলেপেলে কিন্তু চাকরি পেয়েছে, আগের বছর পেয়েছে, তার আগের বছর পেয়েছে, তার আগের বছর পেয়েছে। ভালো করে যদি তুমি 6 মাস খেটে নাও, তাহলে কিন্তু এসএসসি জিডি, বিএসএফ, সিআরপিএফ, ঠিক আছে, আইটিবিপি, আসাম রাইফেলস, এখানে তুমি চাকরি করতে পারবে। তো চলে এসো এক ঝলক তোমাকে দেখিয়ে দিই যে কি কি এখানে পাবে। ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে আপডেট লেভেলের তুমি কন্টেন্ট পাবে, তার সঙ্গে সঙ্গে অল এক্সাম কভার হবে, কি কি এক্সামের নাম এখানে দেওয়া আছে, কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি টেলিং এর মাধ্যমে কিন্তু সমস্ত স্যার ম্যামরা এখানে পড়ান, লাইভ ক্লাস করান, আর সেই লাইভ ক্লাসগুলো পরবর্তীকালে রেকর্ডের আকারে তোমার কাছে থাকবে, যতদিন কোর্সের ভ্যালিডিটি থাকবে ওই ক্লাসগুলো তুমি যতবার খুশি দেখতে পারবে। পিডিএফ পাবে, মক টেস্ট তুমি দিতে পারবে এখান থেকে, একজন ডাউট সলভের টিচার তুমি এখানে পেয়ে যাবে, তোমার পার্সোনাল ডাউট 24 ঘন্টার মধ্যে তোমাকে সলভ করে দেবে। এগুলো এক জায়গায় পেতে গেলে ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে। আরও জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, তুমি কল করে নেবে। চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেনে। আরআরবি যেই 2019-এ আসা প্রশ্ন কি বলেছে, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের কোন অবস্থার প্রয়োজন, কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে, কঠিনের মধ্যে দিয়ে যেতে পারে, একদম পারে, গ্যাসের মধ্যে দিয়ে পারে স্যার, তরল বা প্রবাহীর মধ্যে দিয়ে পারে স্যার, সবচেয়ে বেশি বেগে যাচ্ছে কঠিনের মধ্যে দিয়ে। এটাও বলেছি, প্রথম কোশ্চেনেই বলেছি কঠিনের মধ্যে দিয়ে বেগ সবচেয়ে বেশি হয়, তারপর তরল, তারপর হচ্ছে গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বেগ হয়, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না। তা উত্তর হবে আমার অপশন নাম্বার ডি সবগুলো। নেক্সট কোশ্চেন, নরম এবং ছিদ্রযুক্ত পৃষ্ঠ ব্যবহার করে শব্দ শোষণ করার যে কৌশল তাকে আমরা কি বলি। দেখো বিভিন্ন অডিটোরিয়াম বলো বা বিভিন্ন রকম বড় বড় হল ঘর বলো বা সিনেমা হল বলো, এই সমস্ত জায়গায় কি হয়, এই সমস্ত জায়গায় যেহেতু বড় বড় হল ঘর রয়েছে, হ্যাঁ বড় বড় হল ঘরে সেখানে কি হবে, শব্দের প্রতিফলন হবে, প্রতিফলন হলে প্রতিধ্বনির সৃষ্টি হবে। প্রতিফলন কি, প্রতিধ্বনি কি, আমরা পরের কোশ্চেনের দিকে আসবো। তো এই বড় বড় হল ঘরের মধ্যে প্রতিধ্বনি প্রতিফলন যখন তৈরি হবে, তাহলে সেই শব্দ কি হবে, চারদিকে বারবার শোনা যাবে।
হবে, প্রতিধ্বনি হলে শোনা যাবে বারবার, ঠিক আছে? যেমন পাহাড়ের গায়ে গিয়ে তুমি চেল্লালে আমি পাগল, আমি পাগল বলে পাহাড়ের মধ্যে গিয়ে চেল্লালে সেখান থেকে বারবার আওয়াজ আসবে আমি পাগল, আমি পাগল, আমি পাগল বলে আওয়াজ আসবে। তো বড় বড় হল ঘরে, সিনেমা হলে এরকম যদি বারবার আওয়াজ আসতে থাকে তাহলে তো অসুবিধা। তো সেই কারণের জন্য ওখানে কি করা হয় না, নরম এবং ছিদ্রযুক্ত পৃষ্ঠ ব্যবহার করা হয়। তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে নরম পৃষ্ঠ রয়েছে বা ছিদ্রযুক্ত পৃষ্ঠ রয়েছে যেগুলো শব্দকে শোষণ করে নিতে পারে। তো এই ব্যবস্থাকে আমরা বলি অ্যাবজর্পশন বা শোষণ। এই কার্যের জন্য ইউজ করা হচ্ছে, এই কাণ্ডগুলো করা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের প্রশ্ন রয়েছে শব্দ কিসের কারণে উৎপন্ন হয়? শব্দ কিসের কারণে উৎপন্ন হয়? আমি একটু আগেই বলেছি কম্পনের কারণের জন্য। কোনো বস্তু যখন কম্পিত হয় তখন সেখান থেকে শব্দ উৎপন্ন হয়। তাহলে কম্পনশীল বস্তু থেকেই শব্দ উৎপন্ন হবে এবং সেই কম্পনের মাত্রা কত হতে হবে? মানুষের যে শ্রবণযোগ্য শব্দ, মানুষের শ্রবণযোগ্য শব্দের কম্পনের মাত্রা হতে হবে প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে। 20 থেকে 20,000 বারের মধ্যে বলে আমরা এটাকে বলি 20 হার্জ থেকে 20,000 হার্জ বলি। প্রতি সেকেন্ডে কম্পনের মাত্রা হতে হবে 20 থেকে 20,000 হার্জের মধ্যে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে? সংকোচন বা কম্প্রেশন এবং প্রসারণ বা রেয়ারফ্যাকশন কিসের পরিবর্তনের কারণের জন্য হচ্ছে? দেখো শব্দ যখন যাচ্ছে কিরকম ভাবে যায়, যেমন ভাই বললাম যে তোমার একটা স্প্রিংকে তুমি টেনে ছেড়ে দেবে, ও দেখবে ছোট বড় হবে, ছোট বড় হবে। তাহলে সেরকমভাবেই মনে করো শব্দ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, বায়ু মাধ্যম বলো অন্য মাধ্যম বলো, তাহলে ও একটা জায়গায় কি হবে? ঘন সন্নিবিষ্ট হবে। একটা জায়গায় ও কী হবে না একটুখানি হালকা থাকবে, আবার একটু জায়গায় কী হবে? ঘন সন্নিবিষ্ট হবে। এরকমভাবে শব্দ যেখানে ঘন সন্নিবিষ্টভাবে যাচ্ছে তাকে আমরা ঘনীভবন বলছি, আর এখানে যখন যখন একটুখানি হালকা হয়ে যাচ্ছে তখন আমরা তনুভবন বলছি। এইভাবে কি হবে? ও ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবনের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাবে। যেরকমভাবে স্প্রিং ছোট বড় হচ্ছে, যেরকমভাবে কি হচ্ছে না মেলার মধ্যে দিয়ে মানুষজন এগিয়ে যাচ্ছে ভিড়ভাট্টার মধ্যে দিয়ে, তেমনভাবেই শব্দ কি করছে? মাধ্যমের কণাগুলোকে কোনো পরিবর্তন না ঘটিয়ে নিজেরা ঘনীভবন তনুভবন হবে। মাধ্যমের কণাগুলো হবে না, বায়ু মাধ্যমের মধ্যে শব্দ যাচ্ছে, এই যে আমি শব্দ করছি যাচ্ছে, এই শব্দ বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু বায়ু মাধ্যমের কণাগুলোকে কোনো চেঞ্জ করবে না, নিজে এরকম ঘনীভবন তনুভবন হয়ে সমান্তরালভাবে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে তোমাদের কানে পৌঁছবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে এখানে বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ উত্তর রয়েছে অপশন নাম্বার ডিতে। তাহলে বায়ুর চাপের উপর ভিত্তি করে এ ঘনীভবন তনুভবন হবে। বায়ুর কোনো পরিবর্তন করবে না, বায়ুর মাধ্যমের কোনো পরিবর্তন করবে না, কিন্তু বায়ুর চাপকে ও ইউজ করবে, বায়ুর চাপকে ইউজ করে ঘনীভবন তনুভবনের মাধ্যমে এগিয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার শব্দের তীব্রতা সাউন্ড ইন্টেন্সিটি পরিমাপ করা হয় কি দিয়ে? উত্তর রয়েছে অপশন এতে রিক্টার স্কেল, অপশন বিতে রয়েছে টেসলা, অপশন সিতে রয়েছে ডেসিবেল, অপশন ডিতে রয়েছে হার্জ। তো উত্তর আমার এখানে সঠিক উত্তর হবে ডেসিবেল। ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা পরিমাপ করা হচ্ছে। স্যার তাহলে রিক্টার স্কেলে কি করা হয়? রিক্টার স্কেলে তোমরা পড়েছো যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। মনে রাখবে ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে কি দিয়ে? রিক্টার স্কেল দিয়ে, এটা যন্ত্র। টেসলা হচ্ছে একটা একক যেটা দিয়ে আমরা কি করি না ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্রের একক। ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের যদি একক বলে তাহলে তুমি কি বলবে না টেসলা বলবে। স্যার হার্জ হচ্ছে একটা একক, কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একককে কি বলি আমরা? হার্জ নাম দিয়ে দিই, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার শব্দ তরঙ্গের কম্পাঙ্ক পরিমাপের আদর্শ একক কি? শব্দ তরঙ্গের কম্পাঙ্ক আমি একটু আগেই বললাম যে দেখো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ হয়, তাহলে এখানে উত্তর কি আসবে? হার্জ, অপশন নাম্বার বি। এটাকে আমরা সেকেন্ড -1ও কিন্তু বলি, সেকেন্ড -1, বা এটাকে অনেক সময় সিপিএস বলা হয়, সাইকেলস পার সেকেন্ড। সেটাও তোমরা মনে রাখবে, অনেক সময় অপশানে সিপিএস দেওয়া থাকতে পারে, সাইকেলস পার সেকেন্ড। নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে শব্দ নিচের কোনটি? কোনটি হচ্ছে শব্দ? দেখো এখানে রয়েছে জোয়ারের তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে উত্তর হচ্ছে আমার এখানে যান্ত্রিক তরঙ্গ হয়ে যাবে। কেন? কারণ শব্দ যন্ত্র থেকে উৎপন্ন হয়, কোনো যন্ত্র যখন কম্পিত হয় সেখান থেকে শব্দ উৎপন্ন হয়। শব্দ মনে রাখবে যান্ত্রিক তরঙ্গ হয়, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ হয়, স্থিতিস্থাপক তরঙ্গ আমরা নাম দিই, শব্দ হচ্ছে চাপ তরঙ্গ হয়। তাহলে এতগুলো নাম তোমরা পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে যখন শব্দ বাতাসের মধ্যে দিয়ে যায় তখন বাতাসের কণাগুলো কি হয়? না শব্দ কিভাবে যাচ্ছে না বাতাসের কণাগুলো যেদিকে যাচ্ছে শব্দও সেই অভিমুখে যাচ্ছে, কণাগুলোর কোনো স্থান পরিবর্তন করছে না, কিন্তু কণাগুলোর অভিমুখের সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে তরঙ্গের প্রবাহের অভিমুখে কম্পিত হচ্ছে, একদম অপশন নাম্বার এতেই আমার সঠিক উত্তর।
তাও আমরা বাদবাকি অপশনগুলো পড়ে নিই। কম্পিত হচ্ছে না, এটা ভুল। কম্পিত হয় কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখে নয়, এটাও ভুল। তরঙ্গে প্রবাহের অভিমুখে লম্বভাবে কম্পিত হয়, লম্বভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ যায় না, লম্বভাবে তির্যক তরঙ্গ যায়, মনে রাখবে। লম্বভাবে কম্পিত হচ্ছে তির্যক তরঙ্গ, যেমন আলোক তরঙ্গ। যদি বলে যে লম্বভাবে কম্পিত হচ্ছে মাধ্যমের কণাগুলোর সঙ্গে, তাহলে বলবে আলোক তরঙ্গ, সেটা আমরা তির্যক তরঙ্গ বলি। নেক্সট কোশ্চেন, শব্দ হলো ড্যাশ এর একটি রূপ যা শ্রবণ শক্তি উৎপন্ন করে। শব্দ কিসের রূপ? শব্দ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ? না। শব্দ হচ্ছে এখানে যান্ত্রিক তরঙ্গ বলেছে, প্রতিধ্বনি না, যান্ত্রিক কম্পন না, যান্ত্রিক তরঙ্গ আমরা বলে দিই, তাহলে যান্ত্রিক তরঙ্গ কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসবো, বায়ুতে শব্দ তরঙ্গগুলো কি প্রকৃতির হয়? বায়ুতে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য প্রকৃতির হয়, অপশন নাম্বার সি কিন্তু আমার সঠিক উত্তর। যদি বলতো যে আলোক তরঙ্গ কি প্রকৃতির হয়, তাহলে কি বলতে? না, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ হয়। নেক্সট কোশ্চেন চলে আসবো, শব্দ তরঙ্গ নিচের কোনটির ওপর ভিত্তি করে ভ্রমণ করে? শব্দ তরঙ্গ কার উপর ভিত্তি করে? বলেছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিতে ভ্রমণ করছে, বিভিন্ন মাধ্যমে একই গতিতে ভ্রমণ করছে, কাঠের মধ্যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, একটি একক মাধ্যমের গতি। এটা উত্তর কি হবে? তোমরা বুঝতেই পারছো স্যার, এটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিতে যাচ্ছে। কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি বেগে যাচ্ছে, তারপরে তরল মাধ্যমে যাচ্ছে, তারপরে গ্যাসীয় মাধ্যমের মধ্যে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, মানুষের জন্য শ্রবণযোগ্য তরঙ্গ হলো সেগুলো যার কম্পাঙ্ক কত হয়? মানুষ শুনতে পায় 20 হার্জ থেকে 20,000 হার্জ, মানে পার সেকেন্ডে শব্দ যদি 20 হার্জ বা তার বেশি কম্পিত হয়, আর 20,000 হার্জ বা তার কম কম্পিত হয়, সেই শব্দ কিন্তু মানুষ শুনতে পায়, বাদ বাকি শব্দ শুনতে পায় না। তাহলে এই 20 থেকে 20,000 হার্জ এই শব্দকে বলছি আমরা শ্রবণযোগ্য শব্দ। উত্তর কোথায় আছে? 20 হার্জ থেকে 20,000 হার্জ অপশন নাম্বার সিতে রয়েছে, অপশন সি এখানে সঠিক উত্তর। আর যদি 20 হার্জের কম হয়ে যায়, সেই শব্দ আমরা শুনতে পাই না, তাকে আমরা বলি শব্দ তর শব্দ বা ইনফ্রাসোনিক সাউন্ড। আর যদি 20,000 হার্জের বেশি হয়ে যায়, তাকে আমরা বলি আলট্রাসোনিক সাউন্ড। প্রথমের দিকে যেগুলো বললাম আলট্রাসোনিক সাউন্ড, সেই শব্দও কিন্তু আমরা শুনতে পাই না। তো নেক্সট কোশ্চেনে চলে আসবো, বলেছে মানুষ শুনতে পায় এমন শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কত? সর্বনিম্ন কম্পাঙ্ক 20 হার্জ, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসবো, খুবই মৃদু শব্দের তীব্রতার মাত্রা কত হয়? খুব যদি মৃদু শব্দ হয়, তার তীব্রতা কত হচ্ছে? তীব্রতা ডেসিবেলে মাপা হয়, তো ডিবি মানে হচ্ছে ডেসিবেল। আর খুবই মৃদু হলে পারে 10 ডেসিবেলের মতো হবে, যেমন তোমার পাতা পড়ার আওয়াজ, ঠিক আছে, যেমন ফিস ফিস করে কথা বলার আওয়াজ। তাহলে এই সমস্ত যে আওয়াজ, নিঃশ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, তাহলে সেগুলো হচ্ছে 10 ডেসিবেলের মধ্যে হচ্ছে খুব মৃদু শব্দ। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে অতি সনক বা আল্ট্রাসাউন্ড তরঙ্গের কম্পাঙ্ক কত হয়? আল্ট্রাসাউন্ড তরঙ্গের কম্পাঙ্ক আমরা বললামই 20,000 হার্জের বেশি হয়। তাহলে 20,000 হার্জ কোথায় আছে? দেখো 20 কিলো হার্জ আছে, 20 কিলো হার্জ মানেই 20,000 হার্জ, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ভালো করে পড়বে। আরও কোশ্চেন রয়েছে, 25টা কোশ্চেন মাত্র, আমরা 1/4 ক্লাসে গিয়েছি। আরও কনসেপ্ট তোমাদের কাছে আসবে, পুরো ক্লাসটা ধৈর্য ধরে দেখো। এই ক্লাসের মধ্যেই থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমনও পাবে এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্টও ক্লিয়ার হবে। নেক্সট, মানুষের জন্য শব্দের আনুমানিক সীমা কত? কতবার কোশ্চেনটা দিয়েছে দেখো, কতবার দিয়েছে? একবার, গ্রুপ ডি 2বার, 3বার, 4বার, 5বার। এটা শুধু আরআরবি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় যদি ঘাঁটা যায়, এসএসসি পরীক্ষাতেও কোশ্চেন দিয়েছে, বা স্টেট লেভেলের কোনো পরীক্ষা যদি কোশ্চেন ঘাঁটো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন তুমি পেয়ে যাবে। এই মানুষের আনুমানিক শব্দের সীমা কত? মানুষের শ্রবণযোগ্য শব্দের সীমা 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জ, অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্যার প্রতিদিন 8 ঘন্টার বেশি শব্দ শুনলে, 8 ঘন্টার বেশি শুনলে শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে কত ডেসিবেলের শব্দ? কত তীব্রতার শব্দ শুনলে কানের শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে? 8 ঘন্টার বেশি বলেছে। দেখো একটা জিনিস তোমাকে দেখাই, আমি কোর্সের পেজ থেকে দেখাচ্ছি, এগুলো আমি পড়াই কোর্সের ভেতরে, যারা জানে, যারা পড়েছে তারা জানে যে 85 ডেসিবেলের বেশি তীব্রতার শব্দ যদি তুমি ডেলি শোনো, 8 ঘন্টার বেশি করে শোনো, তাহলে কিন্তু তোমার শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য আমি বলি যে হেডফোন দিয়ে বা এমনিভাবে মানে হাই সাউন্ড দিয়ে সবসময় শুনবে না। যখন মানে ভিডিও দেখছো, এখন যেহেতু অনলাইনের যুগ, মোবাইল তোমাকে ইউজ করতে হবে, কম্পিউটার তোমাকে ইউজ করতে হবে, তো সেই যুগে দাঁড়িয়ে তুমি শব্দের মাত্রা ঠিকঠাকভাবে রাখবে, এমন শব্দ মানে শুনবে না যাতে তোমার মানে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে, বা এমন কিছু করবে না। চোখের ক্ষেত্রেও আমি বলি, চোখের ক্ষেত্রেও দেখবে যে তোমাদের যে অ্যান্টিলেয়ার যে পর্দা রয়েছে বা চশমা রয়েছে, সেগুলোকে আমরা ইউজ করতে বলি, তো এগুলো ইউজ করবে তোমরা, তোমাদের জন্য কিন্তু ভালো। এবং এখানে দেখো 85 ডেসিবেলের বেশি শব্দ 8 ঘন্টা শুনলে পারে স্থায়ীভাবে তোমার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। আর যদি 140
ডেসিবেলের বেশি শব্দ শোনো তাহলে কিন্তু কানের পর্দাও একমত মানে ফেটে যেতে পারে, ঠিক আছে? তো এটা মনে রাখবে। তো এখানে আমার উত্তর কি হবে বলেছে 8 ঘন্টার বেশি কত মাত্রা শব্দ শুনলে? 85 বললাম, 85 অপশানে নেই, 80 রয়েছে, তো 80 ডেসিবেল উত্তর হয়ে গেল অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, শ্রবণযোগ্য সীমার নিচের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা কি বলি? আমরা শ্রবণযোগ্য যে শব্দ রয়েছে বললামই যে 20 থেকে 20,000 হার্জ, তার নিচের কম্পাঙ্ক মানে 20 হার্জের নিচে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পাই না, তাকে আমরা বলি শব্দতর শব্দ বা ইনফ্রাসোনিক সাউন্ড। তো ইনফ্রাসোনিক সাউন্ড এখানে উত্তর হয়ে যাচ্ছে। আর বাংলায় বললে পড়ে রাখবে শব্দতর শব্দ, তর। আর তয় তয় র যদি হয় শব্দতর শব্দ, তাকে বলছি আমরা আলট্রাসোনিক, 20,000 হার্জের বেশি। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে যে কম্পাঙ্কটি মানুষের কানের জন্য শ্রবণযোগ্য নয় সেটি কি? মানুষের কানের জন্য শ্রবণযোগ্য নয়। দেখো 18,000 হার্জ মানুষ শুনতে পায়, 20 থেকে 20,000 হার্জ, তাহলে 18,000 হার্জ শুনতে পাবে, ঠিক আছে। এখানে 100 হার্জ শুনতে পাবে, 20 থেকে 20,000-এর মধ্যে পড়ছে। সে 2,000 শুনতে পাবে, কিন্তু দেখো 22,000 শুনতে পাবে না, কারণ 20 থেকে 20,000 হার্জ যদি শুনতে পায়, 22,000 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু মানুষের কানের ক্ষেত্রে শ্রবণযোগ্য নয়, অপশন বি। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে ইনফ্রাসোনিক তরঙ্গের কম্পাঙ্ক কত? ইনফ্রাসোনিক তরঙ্গ বলো, ইনফ্রাসোনিক শব্দ বলো, তার কম্পাঙ্ক 20 হার্জের কম হবে, তাই তো? শব্দতর শব্দ 20 হার্জের কম, তাহলে লেস দ্যান 20 হার্জ, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলেছে তাদের পথে বাধা শনাক্ত করতে বাদুড় কি তৈরি করে? দেখো বাদুড় আমরা জানি যে বাদুড় হচ্ছে তোমার নিশাচর প্রাণী, সাধারণত রাত্রে বের হয় এবং আমরা বলি যে বাদুড়ের চোখ নেই, দেখতে পায় না। তো বাদুড় কি করে? মুখ দিয়ে আল্ট্রাসোনিক সাউন্ড বার করে, আল্ট্রাসোনিক সাউন্ড বার করে, যেটা আমরা শুনতে পাই না, কিন্তু ওরা নিজেরা সেটা শুনতে পায়। সামনে যদি কোনো দেওয়াল থাকে বা কিছু থাকে, বাধা থাকে, তাহলে সেখান থেকে সেই শব্দটা ব্যাক করে প্রতিফলিত হয়ে ফিরে আসে, সেই শব্দের প্রতিধ্বনি তারা শুনতে পায়। শুনতে পেয়ে সেখান থেকে তারা কি করে? চলাচল করতে পারে। তো বাদুড় কি করছে? আল্ট্রাসোনিক ওয়েভকে ব্যবহার করছে এবং সেটা তারা মুখ দিয়ে কিন্তু নির্গত করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলছে একটি আল্ট্রাসোনিক শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত হয়? আল্ট্রাসোনিক শব্দ তরঙ্গ 20,000 হার্জের বেশি হয়, 20,000 হার্জের বেশি হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার বাতাসে শব্দের গতিবেগ কত হয়? বাতাসে শব্দের গতিবেগ মনে রাখবে 330 থেকে 340 মিটার পার সেকেন্ড, 330 থেকে 340 মিটার পার সেকেন্ডের মধ্যে হয়। ঘনত্বের পরিবর্তনের কারণের জন্য, যেমন মাধ্যমের ঘনত্ব কঠিন হবে, তরল হবে না গ্যাসীয় হবে, এগুলোর উপর ডিপেন্ড করে শব্দ তরঙ্গের গতিবেগের পার্থক্য হয়। কিন্তু এটা শব্দের বৈশিষ্ট্য নয়, মাধ্যমের ঘনত্ব শব্দের বৈশিষ্ট্য নয়, কিন্তু ঘনত্বের উপর শব্দের গতিবেগ নির্ভর করে যে কোনটা কত বেগে যাবে। কঠিন মাধ্যমের ঘনত্ব বেশি হয়, সেই জন্য শব্দ তরঙ্গের বেগ ওখানে কি হচ্ছে? বেশি। আবার তরল মাধ্যমে ঘনত্ব একটু কম হয়, তাহলে সেখানে শব্দ তরঙ্গের বেগ একটু কমে যায়। গ্যাসীয় মাধ্যমের ঘনত্ব আরও কম হয়, শব্দ তরঙ্গের বেগ আরও কমে যায়। তো সেই জন্য 330 থেকে 340 হয়। এবারে এই বায়ু মাধ্যমের মধ্যে যদি ঘনত্ব একটু বেশি হয়, বায়ুমণ্ডলের মধ্যে মনে করো জলীয় বাষ্প রয়েছে, হ্যাঁ, তার জন্য ঘনত্ব বেড়ে গেল, তাহলে শব্দের বেগ তখন কি হবে? বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই অবধি পড়ে রাখলে এবার কোশ্চেনের অ্যান্সার দেখো কি হবে। স্যার 373 হবে না, একটু বেশি হয়ে যাচ্ছে। 434 আরও বেশি হয়ে যাচ্ছে। 343 আছে, 383 আছে, 383 বেশি হয়ে যাচ্ছে, 343 অপশানের মধ্যে রয়েছে, এটা ঠিক উত্তর হয়ে গেল। দেখো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর তুমি সবসময় অপশানে পাবে না, কাছাকাছি পেতে পারো। কাছাকাছির মধ্যে যে অপশানটা এক্সামিনার দেবে সেটা তোমাকে বলতে হবে যে 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক। তো এখানে 330 থেকে 340 পড়ে গেছো, দেওয়া আছে 343 দেওয়া আছে, তো 343 আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে শব্দ তরঙ্গ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? এটি 330 থেকে 350 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে, একদম ঠিক বলেছে, 330 থেকে 350-এর মধ্যে ভ্রমণ করছে। শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ, আমি বলেছি যে এটা যান্ত্রিক তরঙ্গ, যন্ত্র থেকে উৎপন্ন হচ্ছে, বস্তুর কম্পনে উৎপন্ন হচ্ছে। সি বলেছে ভ্রমণের জন্য এগুলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না বলেছে, কিন্তু শব্দ তরঙ্গ মাধ্যম ছাড়া যেতে পারে না, তার মানে এটা ভুল বলেছে আমার। এটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না, ঠিক আছে, দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে না, এটা ঠিক বলেছে, কারণ যেমন সূর্য থেকে শব্দ এখানে চলে আসছে, আলো চলে আসছে, কিন্তু সূর্য থেকে শব্দ কি আসছে না, এইটা তাহলে ঠিক বলেছে। তাহলে অপশন নাম্বার সিটা আমার ভুল বলেছে, তাহলে এটাই আমার ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শব্দের গতির ওপর চাপের প্রভাব কি? শব্দের গতির ওপরে চাপের কোনো প্রভাব নেই, চাপ বাড়ুক কমুক কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র আমরা বলছিলাম যে বায়ুমণ্ডলের চাপকে ইউজ করে বা কোনো মাধ্যমের চাপকে ইউজ করে শব্দ যেতে পারে, কিন্তু চাপ বাড়লে বা কমলে যে শব্দ খুব তাড়াতাড়ি যাবে, খুব স্লো যাবে, এরকম কোনো কথা নেই। তো চাপের ওপরে শব্দের গতির কিন্তু কোনো প্রভাব নেই। উত্তর হবে এখানে যে শব্দের গতির ওপরে কোনো প্রভাব নেই, গতি চাপের ওপরে কোনো প্রভাব
ফেলে না। নেক্সট কোশ্চেন, বাতাসে শব্দের গতির আনুমানিক মান কত? দেখো এখানে আবার দিচ্ছে বাতাসের মধ্যে শব্দের যে বেগ তার আনুমানিক মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড, 5000 মিটার পার সেকেন্ড, 1500 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? 330 থেকে 340 বলেছিলাম, তো 330 আছে অপশানে, তো অপশানে 330 করবে। আগের একটা কোশ্চেনে 343 ছিল, সেখানে 343 করতে হতো, ঠিক আছে? তো অপশান অনুযায়ী তোমাকে চেক করতে হবে। আর প্রথম যে অপশানটা দিয়েছে একটু বলে দিই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে তোমার আলোর বেগ। শূন্য বা বায়ু মাধ্যমে যদি আলোর বেগ তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষায়, তাহলে তুমি বলবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ। নেক্সট কোশ্চেন, স্যার একটি সুনির্দিষ্ট বেগে যদি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বাড়ানো হয় তবে এর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কি প্রভাব পড়বে? দেখো তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক, দেখো এই হচ্ছে তোমার, যদি আমরা শব্দ তরঙ্গকে এরকমভাবে ডিনোট করি তাহলে কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন করছে, এই অবধি একটা পূর্ণ কম্পন হলো, তাহলে এই অবধি যদি একটা পূর্ণ কম্পন হয় তাহলে কতগুলো পূর্ণ কম্পন করছে পার সেকেন্ডে দেখতে হবে, সেটা হচ্ছে আমার কম্পাঙ্ক। এবার কম্পাঙ্ক যদি তুমি বাড়িয়ে দাও তাহলে পরে কি হচ্ছে এখানে? এখানে বলেছে কম্পাঙ্ক বাড়িয়ে দিলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলছি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, মনে করো এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু এদের দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য। যদি তুমি কম্পাঙ্ককে বাড়িয়ে দাও তাহলে এর মধ্যে মনে করো এই অবধি কম্পাঙ্ক হচ্ছিল, দুটো হচ্ছে তোমার পূর্ণ তোমার দোলন করছিল, পূর্ণ কম্পন করছিল, তাহলে এখানে যদি তুমি কম্পাঙ্ককে বাড়িয়ে দাও, 3টে করে দাও, তাহলে এগুলো ছোট হয়ে যাবে, এগুলো ছোট হয়ে যাবে 3টে করতে গেলে, 4টে করতে গেলে। তাহলে কম্পাঙ্ক বাড়াতে গেলে পারে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে, তাহলে এখানে শীর্ষগুলো কাছাকাছি আসতে থাকবে। তাহলে এখানে কি বলেছে? কম্পাঙ্ক যদি বাড়িয়ে দাও তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? হ্রাস পাবে, তাহলে বা কমবে, অপশন ডি ক্লিয়ার। আর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক যদি বাড়িয়ে দাও তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন, স্যার একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 3.5 কিলো হার্জ, দেখো একটা অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে এখানে, এএলপি টেকনিশিয়ান পরীক্ষায় অঙ্ক দিয়েছে। দেখো 3.5 কিলো হার্জ, এই সমস্ত অঙ্ক যে এএলপিতে দিয়েছে মানে এএলপিতেই দেবে এমন কোনো কথা নেই, টেকনিশিয়ানে দিয়েছে মানে টেকনিশিয়ানই দেবে এমন কোনো কথা নেই। এই কোশ্চেন তোমার গ্রুপ ডিতেও দিতে পারে, এনটিপিসিতেও দিতে পারে। গ্রুপ ডি পরীক্ষায় কোশ্চেন নিয়ে এসেছি, সেখানেও পরীক্ষায় অঙ্ক দিয়েছে, আসবো। দেখো কম্পাঙ্ক দেওয়া আছে 3.5 কিলো হার্জ, কম্পাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি, 3.5 কিলো হার্জকে যদি আমি হার্জে নিয়ে যাই, 1000 দিয়ে আমি গুণ করি, 1000 দিয়ে যদি গুণ করি এখানে হার্জ চলে আসবে, তাহলে এখানে আমার গুণ করলে পরে দশমিক উঠে যাবে, 10 বসবে, একটা শূন্য কাটবে, 3500 হার্জ হবে কম্পাঙ্ক, কম্পাঙ্ক 3500 হার্জ। এবার বলেছে তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 0.1 মিটার, যাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা হচ্ছে এরকম সিম্বল হয়, যারা পড়েছো তারা জানো, কোর্সের ভেতর আমি পড়িয়েছি 0.1 মিটার। তাহলে এখানে বলেছে যে 700 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে। তার আগে এর বেগ বার করব আমরা, শব্দের বেগের একটা ফর্মুলা আছে, v = n ল্যামডা, v = n ল্যামডা। এবারে এই n এর মান আর ল্যামডার মান যদি বসিয়ে দাও তাহলে n এর মান হচ্ছে 3500 আর ল্যামডার মান 0.1 মানে 1/10, এখানে 1/10 বসিয়ে দাও, 0 কাটো, তাহলে আসবে 350। আর একক কি হবে? বেগের একক মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড হচ্ছে এই শব্দ তরঙ্গের বেগ। আর 350 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে শব্দটা যাচ্ছে 350 মিটার, তার মানে 350 মিটার যাচ্ছে, 350 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তার মানে তার ডবল করে দাও, 700 মিটার যাবে কত সেকেন্ডে? স্যার 350 মিটার 1 সেকেন্ডে গেলে 700 মিটার স্যার 2 সেকেন্ডে, একদম 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে 2.0, আমার উত্তর হয়ে গেল। কেমন অঙ্ক? ভালো করে যদি তুমি এগুলো করে যাও, বুঝে যাও, তাহলে পরীক্ষার হলে এগুলো তুমি করে আসবে, উড়িয়ে দেবে, জলের দরে ফলের রস করে দেবে। কিন্তু যারা আমার ক্লাস করবে না, এই সমস্ত কনসেপ্ট জানবে না, তারা পরীক্ষায় গিয়ে এই সমস্ত অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসবে, একটা নাম্বার তাদের জলে চলে যাবে। এই জন্য এই সমস্তগুলো ভালো করে করতে হবে। দেখো আরো ক্লাস আর যত এগোবে কনসেপ্ট শিখবে। দেখো এখানে দিয়েছে বাতাসে শব্দের বেগ নির্ণয় করো। বাতাসে শব্দের বেগ চেয়েছে, সবগুলোর মান দেখো একই আছে, পার্থক্য আছে এককে। তো এককে জানতে হবে যে বেগের একক কি। স্যার বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে কীরকমভাবে লেখা হয়? মিটার পার সেকেন্ড বা মিটার s-1ও লেখা হয়, বা কথাতেও লেখা থাকে মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো m(s-1) রয়েছে, কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে, অপশান এ আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট চলে এসো পরের কোশ্চেন। বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ,
এখানেও দেখো সেম দিয়েছে, এখানে দেখো 331 বলেছে, আচ্ছা 331 দেওয়া আছে, 330 দেওয়া আছে, 331 মিটার পার সেকেন্ড, 331 মিটার পার সেকেন্ড ঠিক বলেছে, 330 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, ভুল বলেছে, 330 মিটার সেকেন্ড ভুল বলেছে, 331 মিটার সেকেন্ড স্কোয়ার ভুল বলেছে। তো অপশন নাম্বার এই আমার ঠিক বলেছে। একবার করে সমস্ত অপশন চেকও করে নেবে, ঠিক আছে, বাই চান্স হয়তো হতে পারে অন্য অপশন হয়তো এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো পরের প্রশ্ন বলেছে একটি শব্দের উৎস 600 হার্জ তরঙ্গ পাঠায়, 600 হার্জ লেখা আছে, তার মানে এখানে আমার কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক এন আমরা ডিনোট করছি এন দিয়ে, তাহলে 600 হার্জ, 600 হার্জ আমার কম্পাঙ্ক দেওয়া আছে। বলেছে এটি 3 মিটার তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে। দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, তো ল্যামডা হচ্ছে এরকম সিম্বল, তো ল্যামডা হচ্ছে উল্টো ওয়াইয়ের মতো এরকম সিম্বল দিয়ে আমরা ডিনোট করছি 3 মিটার। চেয়েছে যে এই প্রশ্নে শব্দের বেগ কত হবে। দেখো শব্দের বেগের ফর্মুলা আমরা জানি, যদি বেগ ভি হয় তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন ল্যামডা এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবে ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে যদি মানগুলো আমরা বসিয়ে দিই, এন এর মান 600 আর এখানে ল্যামডার মান হচ্ছে 3, তাহলে 3 6 কত হচ্ছে বাবা 18, তাহলে 1800 মিটার পার সেকেন্ড, 1800 মিটার পার সেকেন্ডকে আমরা কি লিখতে পারি না 1800 মিটার এস মাইনাস ওয়ানও লিখতে পারি। তো কোন অপশনের মধ্যে আছে 1800 মিটার এস মাইনাস ওয়ান, অপশন বি এর মধ্যে আছে, সঠিক উত্তর আমার বি হয়ে গেল। এই টাইপের ছোট ছোট অঙ্ক দেবে, শুধু তোমার ফর্মুলাটা মনে রাখতে হবে ভি ইকুয়াল টু এন ল্যামডা, খাতার মধ্যে তোমরা লিখে নেবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি ট্রান্সমিশন স্টেশন থেকে এখানে দেওয়া আছে যে 71 ইন্টু 10⁴ হার্জ কম্পাঙ্কের, তার মানে এটা আমার দেওয়া আছে কম্পাঙ্ক, এন এর মান দেওয়া আছে, লিখে নিলে বাবা যে 71 ইন্টু 10⁴ হার্জ। এবার দেওয়া আছে যে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগের তরঙ্গ, তার মানে এখানে দেওয়া আছে এটা কি বাবা না বেগ, না দেওয়া আছে কত না দেওয়া আছে ভি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড লেখা আছে, আমি এরমভাবে লিখতে পারি। বলেছে বেগের তরঙ্গ প্রেরণ করা হলো, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ল্যামডার মান আমার কাছে জানতে চেয়েছে, তো আমি ফর্মুলা দেব ভি ইকুয়াল টু এন ল্যামডা। তো ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে না এনটাকে যদি নিচে নিয়ে চলে আসো ভি বাই এন, তাহলে ল্যামডার মান হচ্ছে ভি বাই এন, তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু ভি এর মানটা বসিয়ে দিলে 3 ইন্টু 10⁸, নিচে এন এর মানটা বসিয়ে দিলে 71 ইন্টু 10⁴, ক্লিয়ার। এবারে দেখো তুমি যদি কাটাকুটি করো, ওপরে 10-এর মাথায় 8 আছে, নিচে 10-এর মাথায় 4 আছে, যদি কেটে দাও তাহলে 10-এর মাথায় 4 কিন্তু এখানে পড়ে থাকবে, তার মানে এখানে থাকবে 3 ইন্টু 10-এর মাথায় 4 মানে 1-এর পরে 4টে শূন্য, নিচে 71, তাহলে ওপরে কত আসছে আমার 30,000, 3 দিয়ে গুণ করলে আসবে 30,000, নিচে তুমি 71 দিয়ে ভাগ করবে, যদি তুমি ভাগ করো দেখো 4 7 28, ভালো করে দেখবে, দেখো দুটো অপশন এখানে আছে 400 দিয়ে, তুমি যদি ভাগ করো এখানে আমি এটা মুছলাম, তুমি এখানে ভাগ করো যে 30,000কে 71 দিয়ে ডিভাইড করো, কি করে করবে না প্রথমে 4 দিয়ে দিলে, না 4 একে 4, 4 7 28 পেয়ে গেলে এখানে, তাহলে এখানে আমার 400 দিয়ে দুটো অপশন আছে, তার মানে আমার এই অপশনটা হবে না, এই অপশনটা আমার হবে না। তারপরে আমি কি করব, পুরো আমি ডিভাইড করব না, দেখো পরীক্ষায় অ্যাপ্রোচ কেমন হবে, পরীক্ষায় প্রথমে 4 দিয়ে ডিভাইড করলাম, না 4 7 28, 4 একে 4 করলাম, এবার নামলো এখানে বিয়োগ করে 6, 6 নামলো হাতে 1, 9 আর 1 10, 1 নামলো এখানে হাতে 1 আছে, 3 3 শূন্য হয়ে যাচ্ছে, এখানে আমার একটা শূন্য নামবে, স্যার শূন্য নামলো। এবারে দেখো এটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে, কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে 2 দিয়ে, 2 একে 2, 7 2 14, পরে আমি করবো আর এরপরে আমি করবো না, দেখো 4 2 দিয়ে কোন অপশন আছে স্যার, এটা 4 1 আছে, এটা আমার হবে না, তাহলে 4 2 2.5, উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। তাহলে বড় বড় অঙ্ক দেখে নাম্বার দেখে ঘাবড়াবে না, পরীক্ষায় অ্যাপ্রোচ ইউজ করতে হবে, ফর্মুলা দিতে হবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে এইসব অঙ্ক আমরা জলের দরে কিন্তু ফলের রস করে দিয়ে আসতে পারবো। চলো দেখে নাও, এখানে পুরো সলিউশন করে দেওয়া আছে, উত্তর আমার 422.53 আছে, কিন্তু পরীক্ষায় আমরা পুরো ডিভিশন করব না, আমরা অপশন দেখবো, কিন্তু আমরা এরকম ভাবে ডিভিশন করব যাতে আমার টার্ম চলে এলো, 4 চলে এলো, তারপর 2 চলে এলো, আমার উত্তর হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসবো। দেখো বলেছে এখানে একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, ল্যামডার মান এখানে বার করতে বলেছে, কম্পাঙ্ক দেওয়া আছে 200 হার্জ, কম্পাঙ্ক হচ্ছে এন দেওয়া আছে 200 হার্জ,
দেওয়া আছে এখানে নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে তোমার 400 মিটার s-1 বা 400 মিটার পার সেকেন্ড। ল্যামডা তুমি বার করতে পারবে কি পারবে না? দেখো এখানে সহজ নাম্বার দেওয়া আছে, বাড়িতে করবে, খাতায় করবে, আমাকে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দেবে। আমি তোমাদের জন্য এই অঙ্কটা HW দিলাম, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই উত্তর দেবে যদি তুমি পারো। আর কারা পারবে? যারা এত অবধি ক্লাস করলে এবং অঙ্কগুলো বুঝলে তারা এই অঙ্কটা অবশ্যই করতে পারবে। তো অবশ্যই আমার যারা স্টুডেন্ট আছে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে নিচের কোন উক্তিটি সত্য? শব্দের বেগ দেখো কোথায় কম কোথায় বেশি হচ্ছে। শীতকালের চেয়ে গ্রীষ্মকালে কম, শীতকালের চেয়ে গ্রীষ্মকালে কম বেগ হয় না, ভুল বলা আছে। পরের অপশন কি বলেছে? শীতকাল এবং গ্রীষ্মকালে একই থাকে না, একই থাকে না, এটাও আমার ভুল বলেছে। আবহাওয়ার উপর নির্ভর করে না, আবহাওয়ার উপর নির্ভর করে। দেওয়া আছে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বেশি হয়, একদম শীতকালের চেয়ে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হবে। কেন বেশি হবে? তার কারণ দেখো শব্দের বেগ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ার সঙ্গে কিরকম ভাবে বৃদ্ধি পায় না, পরম তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক হয়। যদি শব্দের বেগ ভি হয়, পরম তাপমাত্রা টি হয়, পরম তাপমাত্রার বর্গমূল √/t হবে, তার সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে পরম তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ হচ্ছে বেড়ে যাবে। অপশন নাম্বার আমার এখানে কি উত্তর হচ্ছে? এখানে ডি। কেন? কারণ শীতকালের চেয়ে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, তাই শব্দের বেগ সেখানে বেশি হবে। নেক্সট কোশ্চেন চলে আসো। দেওয়া আছে ড্যাশ একটি মাধ্যমে শব্দের গতি নির্ধারণ করে। কোনটা শব্দের গতিবেগকে নিয়ন্ত্রণ করে? বলেছে ওয়েভ সাউন্ড, সাউন্ড শব্দের গতিবেগকে নিয়ন্ত্রণ করে না। বলেছে ওয়েভ টোন, শব্দের যে স্বর সুর সেগুলো নিয়ন্ত্রণ করছে না। নেচার অফ মিডিয়াম, ওয়েভ অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড মানে হচ্ছে বিস্তার, বিস্তার না। তাহলে শব্দের গতিবেগকে নির্ধারণ করবে এখানে নেচার অফ মিডিয়াম, মাধ্যমের প্রকৃতি, কঠিন মাধ্যম হবে নাকি গ্যাসীয় মাধ্যম হবে নাকি তরল মাধ্যম হবে। তাহলে কঠিন মাধ্যম হলে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে, তরল মাধ্যম হলে তারপরে হবে, গ্যাসীয় মাধ্যম হলে শব্দের বেগ সবচেয়ে কম হবে। তো নেচার অফ মিডিয়াম এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। চলে আসো পরের কোশ্চেনে। দেওয়া আছে সমুদ্রের জলে শব্দের গতিবেগ ড্যাশ হয়। দেখো সমুদ্রের জলে শব্দের গতিবেগ কত হবে জানতে চেয়েছে। আমরা একটু আগে দেখলাম যে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ একরকম হয়, তরল মাধ্যমে একরকম হয়, গ্যাসীয় মাধ্যমে একরকম হয়। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়, তারপরে তরল মাধ্যমে হয়, তারপরে গ্যাসীয় মাধ্যমে হয়। কিন্তু কঠিন মাধ্যমের মধ্যে তো ভাগ আছে, লোহায় শব্দের গতিবেগ একরকম হবে, অ্যালুমিনিয়ামের মধ্যে একরকম হবে, তাই তো? এরকম তরলের মধ্যে ভাগ আছে, সমুদ্রের জলে একরকম হবে, পাতিত জলের মধ্যে একরকম হবে, অ্যালকোহলের মধ্যে শব্দের গতিবেগ কিন্তু অন্যরকম হবে। চলো তোমাকে একটা চার্ট দেখাই। দেখো এই চার্ট কিন্তু ভালো করে পড়তে হবে, পারলে তুমি স্ক্রিনশট কিন্তু তুলে নিতে পারো। সমুদ্রের জলের মধ্যে শব্দের গতিবেগ 1531 মিটার পার সেকেন্ড। ইম্পর্টেন্ট, পরীক্ষা আসা প্রশ্ন, তার মানে ইম্পর্টেন্ট। দেখো যদি নর্মাল জল হয়, পাতিত জল হয়, তাহলে 1498 মিটার পার সেকেন্ড। ইম্পর্টেন্ট। অ্যালকোহলের মধ্যে শব্দের গতিবেগ দেখো এখানে 1170 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যালকোহলের মধ্যে 1170, সমুদ্রের জলের মধ্যে 1531 মনে রাখবে বা 30 আশেপাশে মনে রাখবে, এবং হচ্ছে পাতিত জল যদি বলে 1498 বা 1500 মিটার পার সেকেন্ড মনে রাখবে। তো এখানে আমার দেখো কি বলেছে, সমুদ্রের জলে শব্দের গতিবেগ কত হবে? সমুদ্রের জলে শব্দের গতিবেগ অপশন সি দেওয়া আছে 1531 মিটার পার সেকেন্ড, আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। অপশন এতে দেওয়া আছে সমুদ্রের জলে শব্দের গতিবেগ 1531 মিটার পার সেকেন্ড। আমি একটু আগেই বললাম যে সমুদ্রের জলে শব্দের গতিবেগ এই যে দেওয়া আছে 1531 মিটার পার সেকেন্ড, তার মানে এটা আমার ঠিক বলেছে। অপশন বিতে বলেছে ইথানলে শব্দের গতিবেগ 1200 কিলোমিটার পার সেকেন্ড। দেখো এখানে ইথানল মানে অ্যালকোহল দেওয়া আছে 1170 মিটার পার সেকেন্ড, কাছাকাছি দেওয়া আছে 1200, তাহলে এটা ঠিক হওয়ার কথা। 1200 আছে দেওয়া, ঠিক হওয়ার কথা, কিন্তু এটা ঠিক হবে না। তার কারণ কি? তার কারণ এটা মিটার পার সেকেন্ডে দেওয়া নেই, কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে। শব্দের গতিবেগ আমাদের বৈজ্ঞানিক ভাষায় এসআই পদ্ধতিতে সবসময় মিটার পার সেকেন্ডে আমরা বলি, তো এখানে কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে বলে এটা আমার ভুল হয়ে গেল। তা উত্তর আমার অপশন এ, শুধুমাত্র অপশন এটা সঠিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে সামুদ্রিক জরিপ জাহাজ সমুদ্রের তলদেশে একটা শব্দ তরঙ্গ পাঠালো, একটা সমুদ্রের তলদেশে তরঙ্গ পাঠালো। 2.5 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শোনা গেল। সমুদ্রের জলে শব্দের গতিবেগ দেওয়া আছে 1200 মিটার পার সেকেন্ড। সমুদ্রের গভীরতা কত? মনে করো এই হচ্ছে আমাদের সমুদ্র, ঠিক আছে? সমুদ্রের জল রয়েছে, সমুদ্র রয়েছে, ঠিক আছে? নিচে তলদেশ হচ্ছে এখানে রয়েছে। এবারে সমুদ্রের ওপরে কি হচ্ছে, ড্যাং ড্যাং করে একটা জাহাজ যাচ্ছে।
সমুদ্রের ওপরে ড্যাং ড্যাং করে একটা জাহাজ এখানে যাচ্ছে, একটা জাহাজ যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, একটা জাহাজ এখানে যাচ্ছে। এবারে দেখো এই জাহাজটা একটা শব্দ পাঠালো, শব্দটা গেল নিচে, আবার এখান থেকে এসে ফিরে এলো। প্রতিধ্বনি তখনই তুমি শুনতে পাবে যখন তুমি শব্দ করলে, সেই শব্দটা গেল, কোথাও ধাক্কা খেলো, খেয়ে আবার ফিরে এলো, তারপরে তুমি তার প্রতিধ্বনি শুনতে পাবে। তার মানে শব্দটা এখান থেকে উৎপন্ন হলো, গেল, আবার ফিরে এলো। এর টাইম কত লাগলো? টাইম লাগলো 2.5 সেকেন্ড। তাহলে এই 2.5 সেকেন্ডে কতটা গেল? 1200 মিটার পার সেকেন্ড বেগ রয়েছে। তাহলে 1200 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে শব্দ যাচ্ছে কতটা? 1200 মিটার জলের মধ্যে। 1 সেকেন্ডে যাচ্ছে কত? 1200 মিটার। তার মানে হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড। এবারে 2.5 সেকেন্ডে কতটা যাবে স্যার? 2.5 সেকেন্ডে কতটা যাচ্ছে? না স্যার 1200 দিয়ে আপনি গুণ করে দিন 2.5 কে, স্যার পয়েন্ট তুলে দিন, নিচে 10 হচ্ছে, তাহলে এখানে শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলে, কাটার পরে কি থাকবে পরে? এখানে এখানে 120, এখানে 25। তো 120 আর 25 গুণ করলে কত হচ্ছে এখানে? না 3000 চলে আসছে, 3000 মিটার। স্যার 3000 মিটার, তার মানে শব্দটা 3000 মিটার ভ্রমণ করেছে 2.5 সেকেন্ডে। তার মানে শব্দ এখান থেকে গেছে, সমুদ্রের তলদেশে গিয়ে বাধা পেয়েছে, পেয়ে আবার ফিরে এসছে, এই আসতে সময় লেগেছে 2.5 সেকেন্ড। আর এখানে দূরত্ব অতিক্রম করেছে না টোটালটা 3000 মিটার। তার মানে এই গেছে কতটা? স্যার হাফ গেছে, 1500 মিটার, এসছে কতটা? 1500 মিটার। তাহলে এখানে 1500 মিটার গেছে, 1500 মিটার এসেছে, তাহলে সমুদ্রের গভীরতা হচ্ছে 1500 মিটার। ক্লিয়ার? আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। কেন অর্ধেক হলো বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো বলেছে কি, যখন কোনো বস্তুর গতি শব্দের গতিকে ছাড়িয়ে যাচ্ছে, তার মানে শব্দের গতিবেগের বেশি বেগে যাচ্ছে, তখন তাকে বলা হয় ড্যাশ গতিতে ভ্রমণ করছে। যদি কোনো বস্তু শব্দের গতিবেগের থেকে বেশি বেগে যায়, সেটা বায়ু মাধ্যম হোক বা যে কোনো মাধ্যমে হোক, শব্দের গতিবেগ যা সেই মাধ্যমে শব্দের গতিবেগ যা তার থেকে যদি বেশি বেগে যায়, তাকে বলা হবে কি বাবা? তাকে বলা হবে সুপারসনিক বেগ। তো শব্দের গতিবেগের থেকে বেশি বেগে যাচ্ছে, তার মানে সুপারসনিক বেগে যাচ্ছে। এবং শব্দের গতিবেগের থেকে যদি কম বেগে যায় তাকে বলবো আমরা সাবসনিক বেগ। আর শব্দের গতিবেগে যদি সমান বেগে যায়, শব্দ যে বেগে যাচ্ছে কোনো বস্তুও সেই বেগেই যাচ্ছে, তাকে বলবো আমরা ট্রান্সোনিক বা সোনিক বেগ। আর যদি শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি বেগে যায়, 5 গুণ বেশি বেগে যাচ্ছে, শব্দের গতিবেগ যা তার থেকে 5 গুণ বেশি বেগে যাচ্ছে, তাকে বলবো আমরা হাইপারসোনিক। কি বলবো আমরা? হাইপারসোনিক। এখানে একটা কনসেপ্ট আসে ম্যাক নাম্বার। দেখো এই ম্যাক নাম্বার মানে ওপরে হবে বস্তুর বেগ, ওপরে হচ্ছে বস্তুর বেগ আর নিচে হচ্ছে শব্দের বেগ। তো এই বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাতকে আমরা ম্যাক সংখ্যা বলে থাকি, এম দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো এই শব্দের বেগ এবং বস্তুর বেগ যখন সমান হবে তখন হচ্ছে ম্যাক নাম্বার 1 হবে। আর ম্যাক নাম্বার 1 যদি হয় তাহলে সেই বস্তুর বেগকে আমরা বলছি ট্রান্সোনিক বা সোনিক বেগ। আর যদি ম্যাক নাম্বার 1-এর থেকে বেশি হয়, তার মানে বস্তুর বেগ বেশি, শব্দের বেগ কম, উপরেরটা বেশি নিচেরটা কম, তাই 1-এর থেকে বড় হচ্ছে, তাই সেই বেগকে আমরা বলছি কি বাবা? সুপারসনিক বেগ। আর যদি বস্তুর বেগ কম হয়, শব্দের বেগ বেশি হয়, তাহলে ম্যাক নাম্বার হচ্ছে 1-এর থেকে কম হবে, তখন তাকে বলবো আমরা সাবসনিক বেগ। আর যদি ম্যাক নাম্বার 5 বা তার বেশি হয়, 5 বা তার বেশি হয়, তাকে বলবো আমরা হাইপারসনিক বেগ, মানে শব্দের বেগের 5 গুণ বেগে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে সমস্ত যুদ্ধ বিমান আছে, হ্যাঁ রকেট রয়েছে, তারা হচ্ছে তোমার এইসব সাবসনিক, সুপারসনিক, হাইপারসনিক বেগে কিন্তু যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। বলেছে বাতাসে শব্দের গতিবেগের চেয়ে যদি বেশি গতিবেগে যায় তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে স্যার আমাদের সুপারসনিক বেগে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, বাতাসে শব্দের গতিবেগের চেয়ে বেশি গতিবেগে, সেম কোশ্চেন দিয়েছে, দেখো এনটিপিসি পরীক্ষায় দিয়েছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে সুপারসনিক। আগের কোশ্চেনটা গ্রুপ ডিতে দিয়েছে, স্যার একই সুপারসনিক। আগের কোশ্চেনটা গ্রুপ ডিতে দিয়েছে সুপারসনিক, সেম কোশ্চেন দিয়েছে। তোমাকে এবার কোশ্চেন দিতে পারে যে ম্যাক সংখ্যা কত হবে? বাতাসের গতিবেগের চেয়ে, বাতাসে শব্দের গতিবেগের চেয়ে বেশি বেগে যদি যাচ্ছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সুপারসনিক। তার ম্যাক নাম্বার কত হবে? 1-এর থেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতি দেওয়া আছে। কিসে দেওয়া আছে? হিলিয়াম গ্যাসে শব্দের গতি দেওয়া আছে 965 কিলোমিটার পার সেকেন্ড। আমি এটাকে দেখেই বলতে পারি এটা ভুল দেওয়া আছে, তার কারণ কিলোমিটার পার সেকেন্ডে হয় না, কিলোমিটার পার সেকেন্ডে হবে না, মিটার পার সেকেন্ডে হবে। আমি এটার মানটা যদি নাও জানি, আমি এককটা দেখে কিন্তু বুঝতে পারবো যে কিলোমিটার পার সেকেন্ড হবে না। পরেরটা দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের গতিবেগ 1484 মিটার পার সেকেন্ড, এটা ঠিক দেওয়া আছে। স্যার আপনি বুঝলেন কি করে? একটা চার্ট তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। দেখো হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের গতিবেগ 1284 মিটার পার সেকেন্ড, 1284 মিটার পার সেকেন্ডে হবে। আর হিলিয়াম গ্যাসের মধ্যে শব্দের গতিবেগ 965 মিটার পার সেকেন্ড। তো এখানে 965 তো দেওয়া ছিল,
কিন্তু কিলোমিটার দেওয়া ছিল বলে আমি ভুল করলাম, মানে ভুল বললাম এটাকে। এবং শব্দের গতিবেগ এখানে দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসে 1284, তার মানে এটা ঠিক আছে। তাহলে অপশন বি আমার ঠিক আছে, শুধুমাত্র অপশন বি আমার সত্য। নেক্সট কোশ্চেন, এটা পড়ে রাখবে, স্ক্রিনশট তুলে রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, অক্সিজেনের শব্দের গতিবেগ দেওয়া আছে এখানে মিটার পার মিনিট। দেখো মিটার পার মিনিট দেখে আমি বুঝতে পারবো এটা ভুল দেওয়া আছে, কারণ মিটার পার সেকেন্ডে হতো, মিটার পার সেকেন্ডে দেওয়া নেই, ভুল দেওয়া আছে। পরেরটাও দেখো মান যাই থাক, একক দেখে আমি বুঝতে পারছি এটাও আমার ভুল দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে হওয়ার কথা, মিটার পার মিনিট দেওয়া আছে, ভুল দেওয়া আছে। মান ঠিক থাকলেও দেখো একক ভুল আছে, তাই আমার ভুল হয়ে গেল, দুটো অপশনই আমার এখানে ভুল। তাহলে অপশন নাম্বার এ বি কোনোটিই সঠিক নয়। নেক্সট কোশ্চেন বলেছে সমুদ্রের জলে শব্দের গতিবেগ 1531 কিলোমিটার পার সেকেন্ড। তুমি যদি শুধু 1531 মুখস্থ করে যাও তাহলে কিন্তু হবে না, কারণ এক্সামিনার তোমার সঙ্গে একটু খেলা করবে। কিরকম খেলা করবে দেখো, এই 1531 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু ছেলেপুলেরা কি করবে, যেই 1531 দেখবে মুখস্থ করে গেছে 1531, সে ভাববে ঠিক দেওয়া আছে, কিন্তু না, ভুল দেওয়া আছে। 1531 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে, ভুল দেওয়া আছে। পরেরটা দেখো, পাতিত জলের গতিবেগ 1498 দেওয়া আছে, এটাও মানটা ঠিক দেওয়া আছে, একক কিন্তু ভুল দেওয়া আছে, কিলোমিটার পার সেকেন্ড ভুল দেওয়া আছে। তাহলে এখানে অপশন এ অপশন বি দুটোই ভুল দেওয়া আছে, কিন্তু এখানে স্টুডেন্টরা কি করে, ভুল করে চলে আসে। ছোট ছোট জিনিস, এই জন্য আমি বলি ছোট ছোট জিনিস ভুল করলেই ফিনিশ, ছোট ছোট জিনিস বাবা ভুল করলেই ফিনিশ। কোর্সের ভেতর যারা আছে তারা এই সমস্ত জিনিসপত্র জানে, চাবুক হয়ে গেছে। তোমাকেও যদি চাবুক হতে হয়, ভালো করে প্রিপারেশন করতে হয়, আমার কাছ থেকে পড়তে হয়, তাহলে ইও স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাবে। কারণ ইও স্টাডি অ্যাপে পুরো ডিটেলসে এই যে এই চ্যাপ্টারে আমি 100টা কোশ্চেন তার কনসেপ্ট বলছি, তার আগে আমি ওখানে 4-5টা ক্লাস করিয়েছি, ছেলেপেলেরা এই সমস্ত কোশ্চেন ধোঁয়া করে দেবে, সব ধোঁয়া ধোঁয়া হয়ে যায়গা। তো সেই কম্পিটিশনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করতে হবে, কারণ আজকালকার যা কম্পিটিশান, প্রত্যেকটা পরীক্ষায় 200 জন ছাত্রছাত্রী, 200 জন ছাত্রছাত্রীর মধ্যে একজন ছাত্রছাত্রী চাকরি পাবে, মানে তোমার কম্পিটিশন হচ্ছে 200 জনের। ভাবো তোমার আশেপাশে 200 জন দাঁড়িয়ে আছে, এবার 200 জনের মধ্যে আমি বলবো না যে 200 জনই পড়াশোনা করছে, 200 জনের মধ্যে 50 জনও তো করছে পড়াশোনা, ভালো করে পড়াশোনা করছে 50 জন, তুমি 150 জনকে বাদ দিয়ে দাও, তো এই 50 জনের মধ্যে তুমি থাকতে পারবে কিনা, 50 জনের থেকে টপ করতে হবে, তাহলে কিন্তু তুমি জব করতে পারবে, চাকরি পেতে পারবে। তো সেই কম্পিটিশনে দাঁড়িয়ে যদি ভালো করে পড়তে হয়, তার জন্য কনসেপ্ট সহকারে পড়তে হবে, যে তোমাকে কেউ একটু ঝড় আসলে ফেলে না দিতে পারে, তোমাকে টলিয়ে দিতে না পারে, তোমাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে তুমি পড়ে যাবে, এরকম যেন না হয়, কনসেপ্টের দিক দিয়ে পোক্ত হতে হবে। আসো যা কোশ্চেন আছে আমি দেখে নেবো, তারপর যা হবে হবে। এই জন্য কনসেপ্ট পোক্ত করো ভাই, যেখান থেকে পড়ো। আমি বলছি না শুধু আমার কাছ থেকে পড়তে হবে, ইও স্টাডি অ্যাপেই যেতে হবে, তোমাকে ইও স্টাডি অ্যাপে যেতে হবে না, আমার কাছ থেকে পড়তে হবে না, কিন্তু তুমি কনসেপ্ট জানো। কনসেপ্ট না জানলে পারে কিন্তু এই সমস্ত প্রশ্ন তোমাকে কিন্তু পরীক্ষায় ফাঁসিয়ে দেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো পরেরটা বলেছে সমুদ্রের জলে শব্দের গতিবেগ, এটা ঠিক দেওয়া আছে 1531 মিটার পার সেকেন্ড, ঠিক দেওয়া আছে স্যার। পাতিত জলে শব্দের গতিবেগ 1498 মিটার পার সেকেন্ড, ঠিক দেওয়া আছে স্যার। তাহলে এ এবং বি দুটোই এখানে সত্য দেওয়া আছে, তাহলে এখানে এ এবং বি উভয়ই সত্য, অপশন সি। নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া আছে কতগুলো গ্যাসের গতিবেগ, তুমি চার্টের মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্ক্রিনশট তুমি তুলে নেবে। কতগুলো নাম এখানে পরীক্ষায় তোমাকে লাগবেই লাগবে, যেমন জলে, জলে শব্দের গতিবেগ 1498 মিটার পার সেকেন্ড। সমুদ্রের জলে শব্দের গতিবেগ দেওয়া আছে 1531 মিটার পার সেকেন্ড। এখানে দেওয়া আছে অ্যালকোহলের ভেতরে শব্দের গতিবেগ দেওয়া আছে 1170 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেনের শব্দের গতিবেগ 1284 মিটার পার সেকেন্ড। লোহার মধ্যে শব্দের গতিবেগ ইম্পর্টেন্ট পরীক্ষায় দিয়েছে, লোহার মধ্যে শব্দের গতিবেগ 5130 মিটার পার সেকেন্ড, 5130 মিটার পার সেকেন্ড। পুরো ডিটেলসে না মনে রাখলেও তুমি মনে রাখবে যে 5130 না মনে থাকলেও 5100। 1531 মিটার পার সেকেন্ড সমুদ্রের জলে গতিবেগ, 1531 মনে রাখলেও 1531 বা 30 তুমি মনে রাখবে, ঠিক আছে, এরকম ভাবে তোমাকে আশেপাশে মনে রাখতে হবে। নেক্সট চলে এসো, বলেছে এখানে যে কোনো মাধ্যমে শব্দের গতিবেগ বৃদ্ধি পায় যখন আমরা কোনটা বৃদ্ধি করি। শব্দের গতিবেগ বৃদ্ধি করতে গেলে আমরা টেম্পারেচারকে বৃদ্ধি করব। একটু আগেই বললাম যে টেম্পারেচার বাড়লে শব্দের গতিবেগ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় না, তাপমাত্রার বর্গমূলের সঙ্গে, পরম তাপমাত্রা আমরা ক্যাপিটাল টি যদি নাম দিই, তার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক হচ্ছে শব্দের বেগ, ভি প্রপোর্শনাল টু √/t হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে শব্দের গতিবেগ কি হবে স্যার? শব্দের গতিবেগ বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া। নেক্সট কোশ্চেন, স্যার জলে, সমুদ্রের জলে শব্দের গতিবেগ 1531 মিটার পার সেকেন্ড, স্যার ঠিক দেওয়া আছে, 1531ও দেওয়া আছে, মিটার পার সেকেন্ডও দেওয়া আছে। বায়ুতে শব্দের গতিবেগ 346 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে। আরে পচা, কিলোমিটার পার সেকেন্ড তো হবে না, তাহলে এখানে ভুল দেওয়া আছে। তাহলে অপশন এ কিন্তু আমার এখানে ঠিক, বি কিন্তু আমার ভুল। অনলি এ ইজ ট্রু, অপশন সি। নেক্সট কোশ্চেন,
স্যার অ্যালুমিনিয়ামের শব্দের গতিবেগ 6220 দেওয়া আছে, 6220 মিটার পার সেকেন্ড, জানি না। নিকেলের মধ্যে শব্দের গতিবেগ 6040 মিটার পার সেকেন্ড। এর জন্য তোমাকে চার্ট লাগবে। কি চার্ট লাগবে স্যার? এই চার্টটা লাগবে। ভালো করে এখান থেকে তোমাকে পড়তে হবে। কোনটা কোনটা পড়তে হবে? লোহার মধ্যে শব্দের বেগ 5130 আমি বলেছি, কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে তার থেকেও বেশি। অ্যালুমিনিয়ামের মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়। ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম এমন একটা ধাতু যার মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। স্যার কত? না 6420 মিটার পার সেকেন্ড। 6420 মিটার পার সেকেন্ড পরীক্ষায় দিয়েছে। আর নিকেল এখানে পড়ে রাখবে, নিকেলের মধ্যে শব্দের গতিবেগ মাত্র 4900 থেকে 5100, 4900 থেকে 5100। লোহার মধ্যে 5130 দেওয়া আছে এখানে, এবং অ্যালুমিনিয়ামে 6420। ক্লিয়ার? তাহলে এখানে কি দেওয়া আছে? 6420 দেওয়া আছে না স্যার? 6200 দেওয়া আছে, ভুল দেওয়া আছে স্যার। নিকেলে 4900 থেকে 5100 বললাম, 4900 নেই, 5100 নেই, 6000 দেওয়া আছে, ভুল দেওয়া আছে। তাহলে অপশন এ, অপশন বি দুটোই এখানে আমার ভুল। নাইদার এ নর বি এ আর ট্রু। নেক্সট চলে এসো। আরও কিছু এখানে সংকর ধাতু দিয়ে দিয়েছে। এই সংকর ধাতুগুলো কয়েকটা পড়ে রাখবে। কোনটা কোনটা পড়বে না? বিশেষ করে এখানে তুমি ব্রাশ পড়বে। ব্রাশ মানে হচ্ছে পিতল। ব্রাশ মানে এখানে পিতল বোঝানো হচ্ছে, এখানে দাঁত মাজা ব্রাশ না। ব্রাশ মানে হচ্ছে তামা দস্তা মিশিয়ে তৈরি করা হচ্ছে 4700 মিটার পার সেকেন্ড। আর একটা তুমি এখানে পড়ে রাখবে স্টিল, এটাকে আমরা ইস্পাত বলছি, লোহা কার্বন মিশিয়ে তৈরি করা হচ্ছে, এবং এর গতিবেগ হচ্ছে 5900 থেকে 6000 মিটার পার সেকেন্ড। দিয়েছে, বারবার দিয়েছে, ঠিক আছে? বাদ বাকিগুলো পড়ে রাখতে পারো, কিন্তু এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি? চোখ কান বুঝে তুমি অ্যালুমিনিয়াম করে দেবে। অপশানে যদি থাকে অ্যালুমিনিয়াম, চোখ কান বুঝে অ্যালুমিনিয়াম। স্যার কত গতিবেগ হয়? মুখস্থ করে নেবে ক্লাসের মধ্যেই, 6420 মিটার পার সেকেন্ড। 6400 মনে রাখলেই হবে। নেক্সট বলছে ইস্পাতের মধ্যে শব্দের গতিবেগ 5960 দেওয়া আছে মিটার পার সেকেন্ড। ইস্পাত মানে এখানে কি বলছে? ইস্পাত মানে এখানে আমরা পড়লাম স্টিল, ঠিক আছে? স্টিল পড়ে রাখবে 5900 থেকে 6000। এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে স্যার 5960, ঠিক দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে 5900 থেকে 6000 এর মধ্যে দেওয়া আছে। নিকেলের শব্দের গতিবেগ 6040, না ভুল দেওয়া আছে। নিকেলের মধ্যে 4900 থেকে 5100, 4900 থেকে 5100, 4900 থেকে 5100 মিটার পার সেকেন্ডের মধ্যে। তাহলে এটা আমার ঠিক আছে। অপশন এ ইজ ট্রু, অপশন এ ইজ ট্রু, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। কার মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? যদি অ্যালুমিনিয়াম থাকে, চোখ কান বুঝে অ্যালুমিনিয়াম করে দিলে 6420, ঠিক আছে? নেক্সট কোশ্চেন স্যার ড্যাশে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। কার মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? অপশন কিন্তু এখানে আলাদা, এখানে অ্যালুমিনিয়াম নেই স্যার। জল আছে, জল হচ্ছে তরল পদার্থ। কেরোসিন অয়েল তরল পদার্থ, স্টিল কঠিন পদার্থ, এয়ার গ্যাসীয় পদার্থ। তো কঠিন তরল গ্যাসীয় মধ্যে, কঠিনের মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়। তো কঠিন কোনটা? স্টিল। স্টিলের মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হবে। স্যার কত হয়? 5900 থেকে মোটামুটি 6000 মিটার পার সেকেন্ড। কোথাও পাবে না এইসব কোশ্চেন, শুধু একমাত্র আমার কাছে পাবে। নেক্সট কোশ্চেন চলে এসো। দেওয়া আছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুততম ভ্রমণ করে? শব্দ সবচেয়ে দ্রুত বেগে ভ্রমণ করছে কার মধ্যে? ওয়াটার হবে না, ওয়াটার তরল পদার্থ, এয়ার তরল পদার্থ, গ্লাস কঠিন পদার্থ, কিন্তু আয়রন দেওয়া আছে। আয়রন আমার সঠিক উত্তর হয়ে যাবে। আয়রন মানে লোহা। লোহার মধ্যে কত বলেছিলাম? 5130 মিটার পার সেকেন্ড, 5130 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নিচের কোন পদার্থে শব্দের গতিবেগ সর্বনিম্ন? সবচেয়ে কম বলেছে, সর্বনিম্ন আর সর্বোচ্চ দেখে নেবে ভালো করে, সেগুলো ভুল করে। পরীক্ষা দিয়ে দিয়েছে হয়তো সর্বোচ্চ করে গেছে, কিন্তু পরীক্ষা দিয়েছে সর্বনিম্ন, ও ব্যাটা করে আসবে কঠিন পদার্থের মধ্যে, ভুল হয়ে যাবে। দেখো কি দেওয়া আছে এখানে? সর্বনিম্ন বলেছে, সর্বনিম্ন মানে কম। কম কোথায় হবে স্যার? বাতাসে হবে, এয়ার। নেক্সট কোশ্চেন বলেছে জলে, সমুদ্রের জলে শব্দের গতিবেগ 1531 মিটার পার সেকেন্ড, ঠিক দেওয়া আছে। বলেছে বায়ুতে শব্দের গতিবেগ 346 কিলোমিটার পার সেকেন্ড। স্যার কিলোমিটার দেওয়া আছে, তার মানে ভুল দেওয়া আছে। অপশন এ আমার সঠিক উত্তর, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? দেখবে উড়িয়ে দেবে। জলের দরে ফলের রস লাগবে, জলের দরে ফলের রস না ক্লাস করলে কিন্তু টোটাল লস। চলে এসো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে দেখো বাতাসে শব্দের গতিবেগ 346 দেওয়া আছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড আছে, ঠিক দেওয়া আছে, ঠিক দেওয়া আছে। দেওয়া আছে পাতিত জলের মধ্যে শব্দের গতিবেগ স্যার 1498 মিটার পার সেকেন্ড। 1498 মানটা ঠিক আছে। মিটার পার সেকেন্ড স্যার এককটাও ঠিক আছে, তার মানে ঠিক আছে। তার মানে স্যার এ আর বি উভয় ঠিক আছে, একদম ঠিক আছে। অপশন এ অপশন বি দুটোই ঠিক। কতক্ষণ লাগছে? নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো কঠিন তরল গ্যাস এই মাধ্যমগুলোতে শব্দের গতিবেগের নিম্নগামী ক্রম লেখো। নিম্নগামী ক্রম, নিম্নগামী ক্রম মানে কি? ডিসেন্ডিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার, কমতে কমতে যাচ্ছে। সবচেয়ে বেশি কোনটা? কঠিন। সবচেয়ে বেশি হচ্ছে কঠিন, তাহলে কঠিন সবচেয়ে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। অপশন এ।
কঠিন, তারপর তরল, তারপরে গ্যাস। নেক্সট কোশ্চেন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? সবচেয়ে বেশি কোথায় হবে? সর্বাধিক বলেছে এখানে, সর্বাধিক হচ্ছে কঠিনে, সর্বাধিক হচ্ছে কঠিন মাধ্যমের মধ্যে। নেক্সট কোশ্চেন, কোন মাধ্যমে শব্দ সর্বোচ্চ গতিবেগে ভ্রমণ করে? শব্দ সর্বোচ্চ গতিবেগে ভ্রমণ করছে স্যার কঠিনের মধ্যে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, দেখো নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুততম ভ্রমণ করতে পারছে? একই কোশ্চেন দিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, বলছে সর্বোচ্চ গতিবেগে যাচ্ছে, দ্রুততম বেগে যাচ্ছে, কোন মাধ্যমে সবচেয়ে বেশি বেগে যাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে সে একই কথা জিজ্ঞেস করতে চাইছে। মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, বলো তোমার দাদুর নাম কি, ডাইরেক্ট জিজ্ঞেস করো তোমার দাদুর নাম কি, এবার ঘুরিয়ে তোমাকে জিজ্ঞেস করে বলো তোমার বাবার নাম কি, ঘুরিয়ে জিজ্ঞেস করে বলো তোমার বোনের দাদুর নাম কি, হ্যাঁ জিজ্ঞেস করো তোমার বোনের বাবার নাম কি, হ্যাঁ ঘুরিয়ে জিজ্ঞেস করবে এখানে। তাহলে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে কোশ্চেন কিন্তু করতে পারে, তাহলে তোমাকে উত্তর দিতে হবে। তাহলে এখানে কি হবে স্যার? কঠিন পদার্থ হবে। নেক্সট কোশ্চেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ সম্পর্কে কোনটা ভুল কোনটা ঠিক? অক্সিজেন গ্যাসে শব্দের গতিবেগ দেওয়া আছে 316 মিটার পার সেকেন্ড, স্যার ঠিক দেওয়া আছে। স্যার পাতিত জলে শব্দের গতিবেগ 1498 মিটার পার সেকেন্ড, স্যার ঠিক দেওয়া আছে। মানও ঠিক, এককও ঠিক, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নয়, অপশন এ ঠিক। নেক্সট কোশ্চেন, শব্দের গতিবেগ মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে? মাধ্যমের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করছে? বলেছে এগুলোর সবকটি, আগেই দিয়েছে এগুলোর সবকটি। আচ্ছা কোনগুলো? তাপমাত্রার উপর নির্ভর করছে, স্থিতিস্থাপকতার উপর করছে না, আর্দ্রতার উপর করছে না। তাহলে অপশন কি হচ্ছে? অপশন আমার বি সঠিক উত্তর হচ্ছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, স্যার ইস্পাতের মধ্যে শব্দের গতিবেগ 5960, 5960 ঠিক দেওয়া আছে, 5900 থেকে 6000 এর মধ্যে হয়। স্যার নিকেলের মধ্যে শব্দের গতিবেগ 6240, না স্যার ভুল দেওয়া আছে। স্যার কত হয়? 4900 থেকে 5100 হয়ে যাচ্ছে নিকেলের মধ্যে শব্দের গতিবেগ, নিকেল পরে রাখবে 4900 থেকে 5100। তাহলে অপশন আমার এখানে এটা ঠিক বলেছে, শুধুমাত্র এ হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন, দেখো এখানে দেওয়া আছে নিকেলের মধ্যে শব্দের গতিবেগ 4900 থেকে 5100 বললাম, পরে রাখবে এখানে। আর এখানে দেওয়া আছে আমাদের তোমার স্টিলের মধ্যে এখানে শব্দের গতিবেগ, ইস্পাতে বলেছে স্টিলের মধ্যে শব্দের গতিবেগ আমি বলেছি আগে চার্টে দেখে নেবে, ওখানে দেওয়া আছে 5900 থেকে 6000 এর মধ্যে হচ্ছে। নেক্সট কোশ্চেন, স্যার একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্জ, কম্পাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি। দেখো খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, কম্পাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি, 50 হার্জ আমাকে বলে দিয়েছে। এর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 4 মিটার। দুটোই আমার এসআইতে দেওয়া আছে, হার্জও আমার এসআই সিস্টেমে, মিটারও আমার এসআই সিস্টেমে, তাহলে এখানে আমার চেঞ্জ করতে হবে না। কিন্তু যদি একটা মানে সিজিএসে থাকে একটা এসআইতে থাকে, তাহলে তোমাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে তখন, নাহলে এসআইতে বেরোবে না, সিজিএসে বেরোবে। আর উত্তর আমার সব এসআইতে দেওয়া আছে, তাহলে আমি ভি এর মান বার করবো, গতিবেগকে আমরা ভি বলি, শব্দের গতিবেগ ভি ইকুয়ালস টু এন ল্যামডা, ফর্মুলা বলেছি এন ল্যামডা, বসাও মান খোলা রাখো কান। তাহলে এখানে 50 ইন্টু 4 করলে 200, স্যার 200 মিটার পার সেকেন্ড। উত্তর হচ্ছে আমার অপশন নাম্বার এ। পারবে না কে? অপশন এ, উত্তর হচ্ছে অপশন এ, পারবে না কে? নেক্সট কোশ্চেন, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 4 কিলো হার্জ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু 4 বসালে হবে না, এন এর মান কিন্তু 4 কিলো হার্জ দেওয়া আছে, এটাকে তোমাকে হার্জে নিয়ে আসতে হবে। যেমন কিলোগ্রামকে গ্রামে আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, কিলো হার্জকে হার্জে আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4000 হার্জ, এই ট্রান্সফারটা করে নিতে হবে। যদি তুমি 4 বসিয়ে করো মিলবে না, তাহলে এখানে 4000 হার্জে নিয়ে আসতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 40 সেন্টিমিটার, ল্যামডার মান 40 সেন্টিমিটার, সেন্টিমিটার হচ্ছে সিজিএসে, তোমাকে এসআইতে নিয়ে আসতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। স্যার মিটার মানে কি? মিটার আনতে গেলে কি করতে হবে? স্যার 100 দিয়ে ভাগ করতে হবে, চলে আসবে মিটার। স্যার তাহলে আমরা কি ভি এর মান বার করতে পারবো? একদম পারবো, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এন এর মান স্যার 4 এর পরে 3টে শূন্য 4000, ল্যামডার মান স্যার 40/100, ভালো করে দেখছো দুটো শূন্য কেটে গেল, স্যার 4 4 16, একটা শূন্য দুটো শূন্য, মিটার পার সেকেন্ড, ভি এর মান 1600 মিটার পার সেকেন্ড। স্যার এটাই কি উত্তর? না এটা উত্তর না, এটা আমার উত্তর না। কি বলেছে? বলেছে এখানে তরঙ্গটার 3.2 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে। দেখো 3.2 কিলোমিটার মানে এখানে কিলোমিটারকে মিটারে আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 3200 মিটার। 3.2 কিলোমিটার মানে 3200 মিটার। এই 3200 মিটার যেতে কত টাইম লাগবে স্যার? দেখো এখানে 1600 মিটার পার সেকেন্ড, এর মানে হচ্ছে 1 সেকেন্ডে শব্দ যাচ্ছে 1600 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 1600 মিটার যায়, তাহলে 1600 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তার ডবল করে দাও। 1600 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে তো ডবল করো, 3200 মিটার যাচ্ছে স্যার 2 সেকেন্ডে। স্যার 2 সেকেন্ডে উত্তর বেরোবে? একদম, প্র্যাকটিস করলে অবশ্যই বেরোবে। নেক্সট কোশ্চেন, দেয়া আছে নিচের কোনটি 1 সেকেন্ডে একটি তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে বোঝায়? 1 সেকেন্ডে একটি তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? দেখো তরঙ্গ হচ্ছে কেমন হয়, এই যে তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ জল তরঙ্গ যাচ্ছে, শব্দ তরঙ্গ যাচ্ছে, আলোক তরঙ্গ যাচ্ছে, তাহলে এই যে তরঙ্গ যাচ্ছে 1 সেকেন্ডে একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্বকে আমরা তরঙ্গের বেগ বলি, তরঙ্গের বেগ মিটার পার সেকেন্ড।
এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে? মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তরঙ্গ বেগ আমার উত্তর হয়ে যাচ্ছে। স্যার পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ কম্পন করছে, এই অবধি হচ্ছে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন করতে যে সময় লাগছে 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, যে সময়টা লাগছে তাকে বলছি আমরা পর্যায়কাল। স্যার তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার এই দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বা দুটো নিচের নিচের দুটো পয়েন্টের মধ্যে আমরা দূরত্বকে বলছি তরঙ্গ দৈর্ঘ্য। স্যার কম্পাঙ্ক কাকে বলছি? কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন করছে। এক সেকেন্ডে যদি 50খানা পূর্ণ কম্পন করে তাহলে 50 হার্জ, এক সেকেন্ডে 60টা পূর্ণ কম্পন করলে 60 হার্জ। তাহলে কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন করছে বা পূর্ণ দোলন করছে। নেক্সট কোশ্চেন। স্যার শব্দের তরঙ্গের বিস্তার বা অ্যাম্প্লিটিউড কিসের উপর নির্ভর করে? তরঙ্গের বিস্তার। স্যার বিস্তার কাকে বলে? দেখো এই যদি আমার তরঙ্গ হয়, এই তরঙ্গের মধ্যে বিস্তার কোনটা? বিস্তার হচ্ছে এই ডিস্টেন্সটা, সর্বাধিক যে দূরত্ব উঠছে বা সর্বাধিক যে দূরত্ব নামছে, এটা হচ্ছে বিস্তার। তাহলে এই বিস্তার কিসের উপর নির্ভর করছে? বিস্তার হচ্ছে বস্তুকে কম্পিত করতে প্রয়োজনীয় বলের উপর নির্ভর করছে, প্রয়োজনীয় বলের উপরে। এই যে আমি শব্দ করছি, তাহলে এই আমার যে শব্দের বিস্তার হচ্ছে, এই বিস্তার হচ্ছে আমার বলের উপর নির্ভর করছে, আমি কতটা ফোর্স দিচ্ছি। আমি যদি চিল্লাই এখানে শব্দের প্রয়োজনীয় বলের উপর নির্ভর করছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার বিস্তার বেড়ে গেল। ঠিক আছে, আবার নর্মাল বলছি এখানে, আবার যদি আমি মৃদু মৃদু ভাষায় বলি, একদম ফোর্স কম দিই, তাহলে কি হবে? শব্দের প্রয়োজনীয় বলের উপর নির্ভর করছে। তাহলে কি হলো? ওখানে ফোর্স কম এলো। তাহলে এখানে কি হচ্ছে? বস্তুকে কম্পিত করতে, কোন বস্তুকে কম্পিত করছি আমি? আমার গলার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা কম্পিত হচ্ছে, এটার উপর নির্ভর করছে প্রয়োজনীয় বল আমি কতটা দিচ্ছি, তার উপরে বিস্তার নির্ভর করছে। নেক্সট কোশ্চেন। স্যার প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত শব্দ শক্তির পরিমাণকে কি বলা হচ্ছে? কতটা পরিমাণ শব্দ শক্তি যাচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাকে আমরা কি বলছি? ইন্টেন্সিটি বলছি বা তীব্রতা বলছি। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। পুরো ডিটেলস এগুলো কোর্সের ভেতর পড়িয়েছি আমি, যে তীব্রতা কার কার উপর নির্ভর করে, প্রাবল্য কার কার উপর নির্ভর করছে, একক কি হচ্ছে, তীক্ষ্ণতা কার উপর নির্ভর করছে, শব্দের গুণ বা জাতি কি, এগুলো সবগুলোই ডিটেলসে কিন্তু পড়িয়েছি। নেক্সট কোশ্চেন। শব্দ তরঙ্গকে কোনটি দ্বারা চিহ্নিত করা যায় না? কোনটি দ্বারা শব্দ তরঙ্গকে চিহ্নিত করা যাচ্ছে না? স্যার বিস্তার দ্বারা। বিস্তার আছে শব্দের মধ্যে, বেগ আছে, কম্পাঙ্ক আছে, কিন্তু হার্জ হচ্ছে একক, এটা আমার হবে না। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। স্যার একটি একক কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়? একক কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়? যে শব্দের মধ্যে একটাই কম্পাঙ্ক আছে, দেখো তাকে আমরা সুর বলি। হ্যাঁ, কোনো সুরশলাকার মধ্যে একটা আমি টং করে আওয়াজ করলাম, ঠিক আছে, যে টিউনিং ফক আছে, হ্যাঁ দেখবে একটা সুরেরই শব্দ বেরোচ্ছে। বা তোমরা দেখবে হারমোনিয়াম, গিটার, ঠিক আছে, এগুলো যখন যারা গান টান করো, ইউজ করো, ঠিক আছে, যখন সা বেরোয়, সা একটা কম্পাঙ্ক, রে, গা, তাহলে এগুলো কি হচ্ছে? একটা কম্পাঙ্কযুক্ত শব্দ, এগুলোকে আমরা সুর বলে থাকি। তাহলে সুর হচ্ছে একটা কম্পাঙ্কযুক্ত শব্দ, আর স্বর কি হচ্ছে? স্বর হচ্ছে একাধিক কম্পাঙ্কের মিশ্রণ। একাধিক কম্পাঙ্ক যখন একসঙ্গে মিশছে, যেমন বিভিন্ন রকম গায়করা গান করছে, আমাদের শব্দের মধ্যেও বিভিন্ন কম্পাঙ্ক আছে, কিন্তু আমাদেরগুলো কি হচ্ছে? ওঠানামা করে। হ্যাঁ, আমাদেরগুলো ঠিকমতো শ্রুতিমধুর না। কিন্তু যখন গায়করা গান করছে, ঠিক আছে, হ্যাঁ, সেই গায়করা যখন গান করে তখন কি হয়? তখন তারা নির্দিষ্ট সুরের একটা সম্ভার নিয়ে আসে। হ্যাঁ, যে সা রে গা, গা রে সা, ঠিক আছে, এরকমভাবে মিশিয়ে টিশিয়ে তৈরি করে। তাহলে একই কম্পাঙ্কযুক্ত শব্দ না হয়ে এখানে একাধিক কম্পাঙ্কযুক্ত যখন শব্দ থাকে, তাকে আমরা স্বর বলছি। তাহলে অপশন এখানে কি আসছে? অপশন হচ্ছে একটি কম্পাঙ্কের শব্দকে আমরা কি বলি? না স্যার, সুর বলি। অপশন এ। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে চলে এসো। মস্তিষ্ক যেভাবে নির্গত শব্দের কম্পাঙ্ককে ব্যাখ্যা করে তাকে আমরা কি বলি? দেখো, নির্গত শব্দের কম্পাঙ্ককে ব্যাখ্যা করছে কে? কম্পাঙ্ককে ব্যাখ্যা করছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্ককে ব্যাখ্যা করছে। যত কম্পাঙ্ক বেশি হবে তত শব্দ বেশি তীক্ষ্ণ হবে। একজন মহিলার গলার ভয়েস একজন পুরুষের গলার ভয়েসের থেকে বেশি তীক্ষ্ণ হয়। কেন? কারণ মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে? বিস্তারের থেকে ওরা তীক্ষ্ণতার উপরে, কম্পাঙ্কের উপর জোর দেয়। ওরা বেশি কম্পাঙ্ক উৎপন্ন করে। প্রতি সেকেন্ডে মানে কম্পিত হচ্ছে, গলার ঘন্টাটা বেশি কম্পিত হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। সেই জন্য তাদের গলার স্বর সরু হচ্ছে, নরম হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে তীক্ষ্ণতা বেশি হচ্ছে, কম্পাঙ্ক বেশি, তীক্ষ্ণতা বেশি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। সে শব্দের বারবার প্রতিফলনের ফলে শব্দের যে স্থায়িত্ব তৈরি হয় তাকে আমরা কি বলি? যখন বারবার শব্দ হচ্ছে, কোনো পাহাড়ের মধ্যে গিয়ে তুমি চেল্লাবে, আমি পাগল বলে চেল্লাবে, বারবার আসবে আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, ঠিক আছে, বারবার আসবে, ঠিক আছে, কিছু একটা বলে চেল্লাবে, তখন দেখবে বারবার সেই শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এটাকে আমরা বলছি শব্দের অনুরণন। কি বলছি আমরা? অনুরণন। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে, শব্দ তরঙ্গের ড্যাশের কারণে আমরা পাশের ঘর থেকে অন্যের ঘরের কথা শুনতে পাই। মনে করো পাশে কোনো একটা ছিদ্র আছে, কেউ কথা বলছে, তুমি কান পাতবে, আড়ি পাতবে, তুমি শুনতে পাবে, ফিস করে শুনতে পাবে। তো দেখো, শব্দ এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে, বা দেওয়াল দেওয়া আছে, জোরে কথা বললে পাশের ঘরে চলে যাচ্ছে, হ্যাঁ, ঘরের দরজা মজা সব বন্ধ থাকা সত্ত্বেও যদি জোরে চেল্লানো হয় পাশে চলে যাচ্ছে।
এটা শব্দের কোন ধর্মের জন্য যাচ্ছে? এটা শব্দের একটা ধর্ম আছে যাকে বলছি আমরা অপবর্তন ধর্ম। এই অপবর্তন ধর্মের জন্য কি হয় না, যদি কোনো কিছু ছিদ্র টিদ্র থাকে শব্দ, তাহলে সেখান দিয়ে ও কি করে বাঁক নিয়ে চলে যায়, গিয়ে আবার ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এখান দিয়ে সরু জায়গার মধ্যে চলে যাবে, গিয়ে ওদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এটা হচ্ছে শব্দের অপবর্তন ধর্ম, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার বারবার প্রতিফলনের ফলে শব্দের স্থায়িত্ব ঘটে তাকে আমরা কি বলি? বারবার যখনই প্রতিফলনের কথাটা আসবে তখনই তুমি বলবে অনুরণন হবে। বারবার যখনই প্রতিফলন হবে তখনই অনুরণন হবে। নেক্সট কোশ্চেন, একটি একক কম্পাঙ্ক দ্বারা উৎপাদিত শব্দকে কি বলা হয়? যদি একটা কম্পাঙ্ক থাকে তাকে আমরা কি বলি? তাকে স্যার আমরা সুর বলি। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। আর একাধিক কম্পাঙ্ক থাকলে তাকে আমরা স্বর বলি। এই সুর আবার দুরকম হয়, একটা হচ্ছে সুর যুক্ত শব্দ, একটা হচ্ছে সুর বর্জিত শব্দ। যদি কতগুলো নির্দিষ্ট নিয়মের সুর থাকে, নির্দিষ্ট নিয়মের সুর মানে একই রকম টাইপের সুর রয়েছে, যেমন গায়করা যখন গান করে শুনতে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ তারা নির্দিষ্ট কতগুলো সুরকে নিয়েই, নির্দিষ্ট কতগুলো কম্পাঙ্ক নিয়েই একটা স্বর তৈরি করে, এবং সেটাই হচ্ছে তারা কি করে প্রেজেন্ট করে, এই জন্য শুনতে ভালো লাগে। হ্যাঁ, যখন তুমি নির্দিষ্ট কম্পাঙ্কে মানে শব্দকে নেবে বা সুরকে নেবে, সেই সুরকে আমরা বলছি সুরযুক্ত শব্দ। আর যেমন বোমা ফাটার আওয়াজ, চেল্লানোর আওয়াজ, মহিলাদের গলার চেল্লাচ্ছে, ঝগড়া করছে তার আওয়াজ, তাহলে সেটা হচ্ছে সুর বর্জিত শব্দ, শুনতে ভালো লাগে না। তাহলে এবারে কেন? কারণ ওদের কম্পাঙ্কগুলো এলোমেলো, কখনো মিল নেই, এই জন্য নির্দিষ্ট হারে শব্দ আসছে না বা শ্রুতিমধুর লাগছে না, ওগুলোকে আমরা সুর বর্জিত শব্দ বলছি। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি শূন্যস্থানে পূরণ করো। শব্দের তীক্ষ্ণতা বা পিচ কার উপর নির্ভর করে? একটু আগেই বললাম মহিলাদের গলার স্বর বেশি তীক্ষ্ণ হয়, তার কারণ তাদের কম্পাঙ্ক বেশি হয়। তাহলে তীক্ষ্ণতা কার উপর নির্ভর করছে? স্যার কম্পাঙ্কের উপর নির্ভর করছে, অপশন এ। নেক্সট কোশ্চেন, স্যার শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? ঘুরিয়ে কোশ্চেন করেছে, এটা এএলপি টেকনিশিয়ানে আসা প্রশ্ন, উত্তর সেই কম্পাঙ্ক হবে। আগেরটা কি ছিল? স্যার এএলপি টেকনিশিয়ানে আসা প্রশ্নই ছিল, এটা ডেট আলাদা ছিল, এটা ডেট আমার আলাদা রয়েছে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে নিচের কোনটি শব্দের জোরালো হওয়া বা মৃদু হওয়াকে নির্ধারণ করে? শব্দ জোরালো হচ্ছে, কত জোরে শব্দ হচ্ছে বা কত আস্তে শব্দ হচ্ছে, সেটা কিন্তু তীক্ষ্ণতার উপর নির্ভর করে না, সেটা বিস্তারের উপর নির্ভর করে। এই যে আমি কথা বলবো, জোরে চেল্লাবো, এটা আমার বিস্তার, আমার ফোর্স বেশি লাগবে, বিস্তার বেশি হবে। তাহলে বিস্তার বা তীব্রতার উপর নির্ভর করছে, অপশন নাম্বার এখানে ডি সঠিক উত্তর হচ্ছে। তাহলে বিস্তারের উপর নির্ভর করছে শব্দটা মৃদু হবে না জোরালো হবে, এবং সেই জন্য তার কি হচ্ছে? তীব্রতা বেড়ে যাচ্ছে, প্রাবল্য বেড়ে যাচ্ছে, ডেসিবেল বেড়ে যাচ্ছে। যত তুমি শব্দের বিস্তারকে বাড়িয়ে দেবে তত ডেসিবেল বেড়ে যাবে। হ্যাঁ, 85 ডেসিবেল, 60 ডেসিবেল আমরা বলি না, 45 ডেসিবেল। এই ডেসিবেল হচ্ছে তোমার তীব্রতার একক বা প্রাবল্যের একক। আর এই তীব্রতা বা প্রাবল্য বাড়ছে কখন? যখন বিস্তার বাড়ছে। কমছে কখন? যখন বিস্তার কমছে। নেক্সট কোশ্চেনে চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে একটি প্রতিধ্বনি 3 সেকেন্ডে ফিরে আসে। একটা প্রতিধ্বনি 3 সেকেন্ডে ফিরে আসে। যদি শব্দের গতিবেগ 342 মিটার পার সেকেন্ড হয়, তাহলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত? মনে করো এখান থেকে শব্দ তোমার উৎপন্ন হলো, উৎস, এই শব্দটা ড্যাং ড্যাং করতে করতে গেল, এখানে একটা কি আছে? প্রতিফলক আছে। তাহলে এখানে গেল, গিয়ে আবার ফিরে এলো, তাহলে তো প্রতিধ্বনি সৃষ্টি হলো না? তাহলে এবার যাচ্ছে কত গতিবেগে? 342 মিটার পার সেকেন্ড। স্যার 342 মিটার পার সেকেন্ড মানে কি? 342 মিটার পার সেকেন্ডের অর্থ হচ্ছে 1 সেকেন্ডে শব্দটা যাচ্ছে 342 মিটার। 342 মিটার পার সেকেন্ডের অর্থ 1 সেকেন্ডে শব্দটা যাচ্ছে 342 মিটার। তাহলে 3 সেকেন্ডে কতটা যাচ্ছে? 3 সেকেন্ড সময় ফিরে আসছে বলেছে, তাহলে 3 সেকেন্ডে শব্দটা যাচ্ছে 342 ইন্টু 3 মিটার। স্যার গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, লাগবে না খুব ভয়, 3 4 12, দেখো তো করতে পারো, হাতে রইল 1, 3 তিরিক্ষে 9 আর 1 10, এটা হচ্ছে মিটার। তাহলে 1026 মিটার। তাহলে 1026 মিটার টোটাল 3 সেকেন্ডে যাচ্ছে। তার মানে এখান থেকে গেল আবার ফিরে এলো, তাই তো, গেল ফিরে এলো। তাহলে দূরত্ব কত হবে? স্যার 2 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণে 10, এখানে 13 দুগুণে 26, স্যার 513 মিটার গেল, 513 মিটার কিন্তু ফিরে এলো। তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পেলাম 3 মিনিট পরে। তাহলে 513 মিটার উত্তর আছে, স্যার আছে, অপশন নাম্বার এ। দিচ্ছে কে? সহজ প্রশ্ন, এইসব ক্যালকুলেশন পরীক্ষায় দিচ্ছে, পরীক্ষায় এগুলো আসবে। নেক্সট কোশ্চেন বলেছে প্রতিধ্বনির জন্য উৎস আর প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে, আমি ক্লাসের মধ্যে ডিটেলসে করিয়েছি যে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে ন্যূনতম যে দূরত্ব হতে হবে সেটা 17 হতে হবে, 17 মিটার অপশন অনুযায়ী, বা অনেক বইতে দেওয়া আছে 17.2 মিটার, অনেক বইতে দেওয়া আছে 17.2 মিটার, অনেক বইতে এটা 16.6 মিটার। এটা হচ্ছে শব্দের গতিবেগের উপর নির্ভর করবে, কোন মাধ্যমে শব্দের গতিবেগ কেমন হবে তার উপরে নির্ভর করবে। তো মনে রাখবে 16-র আশেপাশে, মানে 17-র আশেপাশে যদি হয় তাহলে সেটাই আমার সঠিক উত্তর। দেখো তাহলে 17 দেওয়া আছে, এটা আমার ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে শব্দের যে পুনরাবৃত্তি ঘটছে তাকে আমরা কি বলছি? আমরা কোনো একটা শব্দ করলাম পাহাড়ে গিয়ে বা বড় হল ঘরে গিয়ে, তাহলে সেটা মূল শব্দ থেকে
আলাদা করে যদি শোনা যায় তাকে আমরা কি বলি, প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে বলি। আর এই প্রতিধ্বনিকে কি বলে, ইকো বলে। তাহলে ইকো আমার অপশন নাম্বার বিতে আছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে একটি বালক একটি পাথরের কাছে গিয়ে বা পাহাড়ের কাছে গিয়ে হাততালি দিল এবং 3 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পেল। যদি শব্দের গতিবেগ 346 মিটার পার সেকেন্ড হয় তাহলে বালকটি এবং পাথরের দূরত্ব বা পাহাড়ের দূরত্ব কত হবে? সেম সেম কোশ্চেন দিয়েছে এটা। দেখো কি করতে হবে বাবা, 346 মিটার পার সেকেন্ড, এটা মানে কি? এটা মানে স্যার 1 সেকেন্ডে শব্দ যাচ্ছে কত স্যার? 346 মিটার। স্যার তাহলে 3 সেকেন্ডে কতটা যাবে স্যার? 346 ইন্টু 3, খুব সুন্দর সিন স্যার। 3 6 18, 3 6 18 8, হাতে রইল 1, 3 4 12, দেখো তো করতে পারো। 3 4 12 আর হাতে রাখে 13, 13 3 হাতে রইল, 13 3 হাতে রইল 1, 3 3 9 আর একে 10, ভাই তুই বস। তাহলে এখানে 1038 মিটার পেয়ে গেলাম। 1038 মিটার কি হচ্ছে আমার না, টোটাল দূরত্ব যাচ্ছে 3 সেকেন্ডে। তার মানে সে যাচ্ছে ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে, তাহলে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি আমরা। তাহলে একে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 519 মিটার যাচ্ছে, 519 মিটার আসছে, 519 মিটার যাচ্ছে, 519 মিটার আসছে। তাহলে বালক এবং পাথরের মধ্যে দূরত্ব হচ্ছে 519 মিটার। জলের দরে ফলের রস, না খেলে টোটাল লস। নেক্সট কোশ্চেন দেওয়া আছে প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং বাধার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? তার মানে উৎস এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে? আমি কি বললাম, 17-র আশেপাশে হতে হবে। 17-র কাছাকাছি কি আছে দেখো, 17-র কাছে আছে স্যার 17.2, একদম 17.2, সুন্দর উত্তর হয়ে গেল, ফুটে যাবে জুই। নেক্সট কোশ্চেন স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং তার সঙ্গে সঙ্গে প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কত হতে হবে? দেখো এটাকে আমরা বলি শব্দ নির্বন্ধ। ক্লাসের মধ্যে কনসেপ্ট আমি ডিটেলসে করিয়েছি, এখানে যেহেতু সময় কম আমি বলতে পারছি না, কিন্তু মনে রাখতে হবে এইটুকুনি যে তুমি মূল শব্দ করলে এবং যদি তার প্রতিধ্বনি শুনতে হয় তাহলে পারে মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার জন্য যে সময়ের ব্যবধান হতে হবে সেই সময়ের ব্যবধান কত হতে হবে স্যার? 0.1 সেকেন্ড হতে হবে বা 1/10 সেকেন্ড হতে হবে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা শব্দ নির্বন্ধ বলে থাকি, শব্দ নির্বন্ধ বলে থাকি। নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের প্রশ্ন বলেছে মানুষের মস্তিষ্কে শব্দের অনুভূতি কতক্ষণ স্থায়ী হয়? মানুষের মস্তিষ্কে এই শব্দ, যে কোনো শব্দ ক্ষণস্থায়ী শব্দ, সেটা 0.1 সেকেন্ড স্থায়ী হয়। এই জন্য এই 0.1 সেকেন্ডের মধ্যে অন্য কোনো শব্দ করলে আমরা শুনতে পাই না। আর এই 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ডকে আমরা সেই জন্য শব্দ নির্বন্ধ বলে থাকছি, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন স্যার একজন ব্যক্তি পাথরের কাছে হাততালি দিল, আবার সেই হাততালি, এখানে সময় দেওয়া আছে 4 সেকেন্ড, প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, শব্দের গতিবেগ 346 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটা কি আমাকে করতে হবে? না স্যার করতে হবে না, আমরা করব। কারা করবে? তোমরা করবে। উত্তর কোথায় দেবে? উত্তর দেবে কমেন্ট বক্সে। HW দিলাম এটা, কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তর আমার চাই। নেক্সট কোশ্চেন স্যার সোনার সিস্টেম, সোনার হলো একটি যন্ত্র যা ব্যবহার করে বস্তুর দূরত্ব, দিক, গতিবেগ এগুলো মাপা যায়। এগুলো কিসের মধ্যে মাপা যায়? এগুলো জলের মধ্যে মাপা যায়, আন্ডার ওয়াটার, অপশন নাম্বার ডি। স্যার সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। যে কোনো জলের মধ্যে যে কোনো জলযান আছে, হ্যাঁ, স্টিমার বলো, জাহাজ বলো, ঠিক আছে, এই সমস্ত তাদের মধ্যে সোনার সিস্টেম লাগানো থাকে যাতে নিচে, হ্যাঁ, সমুদ্রের নিচে পাথর বা পাহাড় বা কতটা দূরত্ব রয়েছে বা সামনে কোনো ডলফিন আছে, হ্যাঁ, হাঙর আছে, সেগুলোকে নির্ধারণ করার জন্য, নির্ণয় করার জন্য কি করা হয় না সোনার সিস্টেম ব্যবহার করা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। স্যার জলের নিচে বস্তু দূরত্ব, দিক, গতিবেগ পরিমাপ করার জন্য আমরা যে আল্ট্রাসনিক সাউন্ড বা তরঙ্গ ব্যবহার করি যে যন্ত্রের মধ্যে, তার নাম কি? তার নাম হচ্ছে সোনার সিস্টেম। এবং মনে রাখবে এই সোনার সিস্টেমের মধ্যে এই আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হচ্ছে। স্যার আল্ট্রাসনিক মানে সেই শব্দোত্তর তয় র, তার মানে স্যার 20,000-এর বেশি কম্পাঙ্ক, একদম 20,000-এর বেশি কম্পাঙ্ক, যে শব্দ সেই বাঁদর ইউজ করছিল, বাঁদর তৈরি করছিল, হ্যাঁ, তাহলে একদম সেই আল্ট্রাসনিক সাউন্ডকে আমরা সোনার সিস্টেমের মধ্যে ইউজ করি। নেক্সট কোশ্চেন স্যার সোনারের পূর্ণরূপ কি? একটু আগেই বললাম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, অপশন এ আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন স্যার ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি আমরা করি না, ঠিক আছে, আমাদের হৃৎপিণ্ডের ঠিকমতো হার্টবিট ঠিক আছে কিনা আমরা ইসিজি করি। সেই ইসিজি মেশিনের মধ্যে কি ইউজ করা হচ্ছে? শব্দোত্তর তরঙ্গ, আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হচ্ছে। এবং কোন এফেক্ট কাজে লাগানো হচ্ছে? ডপলার এফেক্টকে কাজে লাগানো হচ্ছে। নেক্সট কোশ্চেন স্যার নিচের কোনটি সোনারের সাহায্যে পরিমাপ করা হয়? সোনারের সাহায্যে কি পরিমাপ করা হচ্ছে? ডিস্টেন্স পরিমাপ করা হচ্ছে, ডাইরেকশন, স্পিড অফ অবজেক্ট, এগুলো আন্ডার ওয়াটারের মধ্যে পরিমাপ করা হচ্ছে। নেক্সট কোশ্চেন স্যার রাডার শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে? রাডার শব্দটা কোন শব্দ থেকে এসেছে বা রাডারের ফুল ফর্ম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, অপশন নাম্বার ডি। এটা কোথায় ইউজ করা হচ্ছে? এটা বায়ুতে ইউজ করা হচ্ছে। ওটা জলযানের সোনার সিস্টেম জলযানের মধ্যে ইউজ করা হচ্ছে, আর রাডার সিস্টেম হচ্ছে বায়ুমণ্ডলে ইউজ করা হচ্ছে। বাইরের দেশ থেকে যদি কোনো যুদ্ধ বিমান চলে আসলো বা অন্য কোনো মানে অজ্ঞাত কোনো বিমান চলে এলো, তাহলে সেটা ধরা পড়বে রাডার সিস্টেমের মধ্যে। তাহলে রাডার হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট কোশ্চেন
একজন ব্যক্তি একটি পাহাড়ের কাছে হাততালি দিল, 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। দেখো এই কোশ্চেনটা তোমাদের জন্য একটু আগে আমি HW দিলাম যে একজন ব্যক্তি পাহাড়ে গিয়ে হাততালি দিচ্ছে, 4 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে এবং শব্দের গতিবেগ দেওয়া আছে এখানে। এটা আমি করিয়ে দেবো না, ভালো করে দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, আর একবার দিয়ে দিলাম। তো কমেন্ট বক্সের মধ্যে এই প্রশ্নের উত্তর তোমরা বলবে। যারা পুরো ক্লাসটা করেছো, ভালো করে করেছো, তারা এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই পারবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আর এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে তুমি জানাবে। আর যদি এরকম টপ 100 কোশ্চেন চাও কোনো টপিকের উপরে, তাহলে সেটাও কমেন্ট বক্সের মধ্যে লিখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।